আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচারে স্বাগতম। তো আজকে লেকচার 2। প্রথম লেকচারে আমরা অনেক কিছুই পড়ছিলাম। সবকিছু ভালো মতো রিভিউ করে তারপরে আসতে হবে। আর মোটামুটি 4-5টা মতো ক্লাস লাগতে পারে। কারণ দেখো, একটু ছোট ছোট ক্লাসেই 4-5টা ক্লাস হবে। আমি সবকিছু এক ক্লাসে দিতে চাচ্ছি না। এই যে শেষে আমরা যে জিনিসটা শিখছিলাম না, যে জিনিসটা জানছিলাম যে আমরা মোট 8টা ফাংশন শিখব। 8টা ফাংশনের মধ্যে মোট 4 জোড়া আছে। এখন প্রত্যেক জোড়ায় একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক গ্রহণ করে, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক গ্রহণ করে। যেটা বিচ্ছিন্ন চলক গ্রহণ করে সেটার মধ্যে আমার সামেশনের ব্যবহার আছে, আর যেটা অবিচ্ছিন্ন চলক গ্রহণ করে তার মধ্যে ইন্টিগ্রেশনের ব্যবহার আছে। এখন প্রথম দুই জোড়া হচ্ছে একটা চলক নিয়ে কাজ। একটা চলক মানে হচ্ছে আমার সামেশন, যখন আমরা সামেশন করব মানে বিভিন্ন প্রয়োজনে আমরা সামেশন যখন করব তখন একবার সামেশন করব, যখন ইন্টিগ্রেশন করব তখন একবারই ইন্টিগ্রেশন করব। আর পরের যে দুইটা জোড়া আছে, যুক্ত সম্ভাবনা ফাংশন, যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন, প্রান্তীয় সম্ভাবনা ফাংশন আর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন। এগুলোর মধ্যে ওই যে এই দিকগুলো বিচ্ছিন্ন মানে সামেশনের কাজ, আর এই দিকগুলো হচ্ছে অবিচ্ছিন্ন মানে ইন্টিগ্রেশনের কাজ। এখন এই দুইটা জোড়া আছে দ্বিদৈব চলক, মানে দুইটা চলক নিয়ে কাজ। এখানে সামেশনও দুইবার করতে হয়, ইন্টিগ্রেশনও দুইবার করতে হয়। দুই চলকের ইন্টিগ্রেশন। আশা করি বোঝা গিয়েছে। তো আমরা কিভাবে শেষ করবো এটা? একটা ক্লাসে সম্ভাবনা ফাংশন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন করব, তারপরে এই জোড়াটা করব, তারপরে এই জোড়া, তারপরে এই জোড়া, মোট 4টা ক্লাস এখানে লেগে যাবে। তাহলে অধ্যায় মোটামুটি শেষ। তারপর আরেকটা ক্লাস মতো লাগতে পারে একটু ম্যাথটা দেখানোর জন্য। তো ম্যাথ আমি এই ক্লাসগুলোর মধ্যেও দেখাবো। তো আজকের ভিডিওতে আমরা সম্ভাবনা ফাংশন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন এই জিনিসটা দেখবো। তার আগে একটা কনফিউশন এখানে আমি একটু ক্লিয়ার করে দিই। সম্ভাবনা বিন্যাস বলে একটা জিনিস আছে। এটা অনেক সময় মানুষ এই যে বিন্যাস ফাংশনের সাথে মিলিয়ে ফেলে। বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন আর অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন বলে দুইটা জিনিস আছে, এটার সাথে মিলিয়ে ফেলে। এখন বিন্যাস ফাংশন তো আমরা যে শিখবো নেই, তো তার আগে বলে দিই যে সম্ভাবনা বিন্যাস এই জিনিসটা আসলে কি। বিন্যাস শব্দ আছে দেখে বিন্যাস ফাংশন ভেবে ফেলে অনেকে। তো এই বিন্যাস ফাংশন জিনিসটা হলো ওই চলক ও চলকের সকল মানের সম্ভাবনার সারণী। সম্ভাবনার সারণী। আশা করি বোঝা গিয়েছে যে এটা আসলে কি। মানে সম্ভাবনা বিন্যাস কোনো ফাংশন না। এখানে যে বিন্যাস ফাংশন বলে জিনিসপাতি আছে এই জিনিস না। সম্ভাবনা বিন্যাস মানে হলো কোন একটা চলক, ধরো এক্স চলক, আর তারপরে ধরো পি অফ এক্স মানে এক্স এর সম্ভাবনা। এক্স এর মান 0 হলে সম্ভাবনা ধরো 1/4, এক্স এর মান 1 হলে ধরো সম্ভাবনা হাফ, এক্স এর মান 2 হলে সম্ভাবনা 1/4। এমন একটা সারণী যদি আমি তৈরি করি, সেই সারণীটাকে বলা হচ্ছে সম্ভাবনা বিন্যাস। সম্ভাবনা বিন্যাস হচ্ছে একটা সারণী, তাছাড়া কিছুই না। তোমার প্রশ্ন আসে সৃজনশীলে যে এ চলকের সম্ভাবনা বিন্যাস নির্ণয় করো, বুঝতে পারলে? আহা, সম্ভাবনা বিন্যাস নির্ণয় করো এই জিনিসটা আসে। তো এটা তাহলে কেমন, আমি যদি তোমাকে একটা প্রশ্ন দেখাই, সম্ভাবনা বিন্যাস কি বোঝা গিয়েছে তো, তাই না? কোন একটা চলক আর সে চলকের প্রত্যেকটা মানের সম্ভাবনা নিয়ে যে সারণী তৈরি করা হয় সেটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস। এখন তোমার প্রশ্ন এমন দিতে পারে, ধরো দুইটি কয়েন নিক্ষেপে ধরো হেড আসার সংখ্যার সম্ভাবনা বিন্যাস নির্ণয় করো। এটা হচ্ছে একটা প্রশ্ন। এখন আমরা যে ফাংশন পড়ছি সেটা হচ্ছে বিন্যাস ফাংশন। তোমার বিন্যাস ফাংশন নিয়েও প্রশ্ন আছে। যদি বলে যে সম্ভাবনা বিন্যাস নির্ণয় করো, মানে কোনো ফাংশন কথাটা বলে দেবে, যদি ফাংশনের কথা বলে, যদি এমনি বলে সম্ভাবনা বিন্যাস নির্ণয় করো, তাহলে বুঝবে সেটা হচ্ছে সারণী। কিসের সারণী? চলক আর চলকের প্রত্যেকটা মানে সম্ভাবনা নিয়ে সারণী তৈরি করবা। এটা কেমন হবে আমি এমনি একটু দেখাই। এটা এটার কালার আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এই প্রশ্নটা সলভ করে দেখাই, তাহলে বোর্ডের প্রশ্ন একটা সলভ করা হয়ে গেল। তো দেখো বলেছে দুইটা কয়েন নিক্ষেপে, তাহলে দুইটা কয়েন নিক্ষেপে আমার দুইটা কয়েন, এই যে এটা একটা কয়েন আর এটা একটা কয়েন, এটাই হেড আর টেল আসতে পারে, এটাই হেড আর টেল আসতে পারে। তাহলে নমুনা ক্ষেত্রটা কি হয় বলো তো? নমুনা ক্ষেত্রকে এস দ্বারা প্রকাশ করা হয়। সেটা হয় হচ্ছে এইচ টি টি। এটাই তো আমার ওই নমুনা ক্ষেত্র, তাই না? এখন বলেছে
হেড আসার সংখ্যার সম্ভাবনা বিন্যাস। মানে একটা চলক আমরা ধরে নেব যেটা হচ্ছে হেডের সংখ্যা। ওই যে আগের ভিডিওতে উদাহরণ দিয়েছিলাম না, একটা চলক ধরে নিয়েছিলাম যে এক্স, সে এক্স মানে হলো এক্স সমান হচ্ছে হেড আসার সংখ্যা, বাংলায় লিখবা সমস্যা নেই, হেড আসার সংখ্যা। বা ধরে নিব যে ধরি ওই দুইটি কয়েন নিক্ষেপে হেড আসার সংখ্যা এক্স, হেড আসার সংখ্যা। তাহলে এক্স এর মান কত কত হতে পারে বলতো? এক্স এর মান হতে পারে, দেখো এটা এক্স এর মান কত, এই সেইস, এটা এক্স এর মান 2, এখানে এক্স এর মান কত, কয়টা হেড এসেছে এখানে একটা, এখানেও একটা, আর এখানে দেখো 0টা। তো এক্স এর মান তাহলে হতে পারে 0 1 2, এটা হতে পারে তাই না? তো তাহলে এক্স এর মান 0 থেকে 2 পর্যন্ত হতে পারে। এখন সম্ভাবনা বিন্যাস নির্ণয় করতে বলেছে। সম্ভাবনা বিন্যাস কি? চলক আর চলকের মানের সম্ভাবনা সারণী। মানে এই যে চলক, মানে এই যে চলক, মানে চলকের বিভিন্ন মান, এখন এই মানগুলোর সম্ভাবনা আমি নির্ণয় করব, আর সেই সম্ভাবনা একটা সারণীতে দেখিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার সম্ভাবনা বিন্যাস নির্ণয় করা। তাহলে ওই আমরা এই তিনটা মানের জন্য আমরা সম্ভাবনা নির্ণয় করি। তাহলে পি অফ এক্স সমান 0 বা পি অফ 0 বলা যায়, কোনো সমস্যা নেই। এক্স সমান 0 দেখাও, তাহলে সুন্দর দেখায়। পি অফ এক্স সমান 0 মানে কি? এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা কত? এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা কত বলতো? এক্স এর মান 0 কয়টায় আছে? শুধুমাত্র এই একটাই। আর মোট আমার ফলাফল কাটা, এটা হচ্ছে আমার অনুকূল ফলাফল, আর মোট ফলাফল হচ্ছে 4টা। তাহলে পি অফ এক্স সমান 0, এটার মান হচ্ছে 1/4। পি অফ এক্স সমান 1, এটার মান কত বলতো? পি অফ এক্স সমান 1, এটার মান দেখো এক্স সমান 1 কিন্তু দুইটাই, এই যে এইটাই আর এইটাই। তার মানে আমার অনুকূল ফলাফল হচ্ছে 2, আর মোট ফলাফল হচ্ছে 4, তাহলে হবে 2/4। তাহলে এটা হবে 2/4, বা তুমি একবারে বলতে পারো 1/2। এবার কি করব? এবার এক্স সমান 2 এরটাও নির্ণয় করব। পি অফ এক্স সমান 2, এটা কত হবে বলো? এক্স সমান 2 কোনটায় আছে? শুধুমাত্র এই সেইস, এইটা না? তাহলে অনুকূল ফলাফল আমার একটা, মোট ফলাফল হচ্ছে 4টা। তাহলে কি হবে? তাহলে এটা হবে 1/4। তাহলে দেখো এই চলকের প্রত্যেকটা মান আমি পেয়ে গেলাম, প্রত্যেকটা মানের জন্য একটা করে সম্ভাবনাও পেয়ে গেলাম। তাহলে এগুলো সারণীতে বসিয়ে দিলেই তোমার উত্তর শেষ। তাহলে এক্স আর পি অফ এক্স। এবার তুমি এক্স এর মানগুলো বসাও। এক্স এর মান হচ্ছে 0, এক্স এর মান হচ্ছে 1, এক্স এর মান হচ্ছে 2। 0-র জন্য সম্ভাবনা কত? 1/4, 0 হওয়ার সম্ভাবনা। তাহলে এটা হচ্ছে 1/4। এটা এক্স এর মান 1 হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2, আর 2 হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। এবার তুমি সারণী আঁকিয়ে ফেলো, তাহলে তোমার জিনিসটা হয়ে গেল। এই যে এটা হচ্ছে সারণী। এবার তুমি সারণী যদি আঁকিয়ে দাও, তাহলে তোমার সম্ভাবনা বিন্যাস নির্ণয় করা শেষ। এটাই সম্ভাবনা বিন্যাস। তো সম্ভাবনা বিন্যাস নির্ণয় করো মানে হচ্ছে সম্ভাবনা বিন্যাস এঁকে দেখাও। বুঝতে পারছো? তো এখানে আঁকিয়ে দিলাম, এখানে আঁকিয়ে দিলাম, আর এখানে আঁকিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমার সম্ভাবনা বিন্যাস। গ নম্বরে যদি এমন প্রশ্ন চলে আসে, 2টা কয়েন অথবা 3টা কয়েনও আছে, সমস্যা নেই। 3টা কয়েনের জন্য তুমি তো নমুনা ক্ষেত্র তো তৈরি করতে পারবা। 4টা কয়েন, 5টা কয়েন সবই পারবা। তো সেটা আমরা পরেও করবো, সমস্যা নেই। তো সেটার জন্য সম্ভাবনা বিন্যাস কেমনে নির্ণয় করবো বলো তো? সম্ভাবনা বিন্যাস হচ্ছে চলকের প্রত্যেকটা মান আর মানের সম্ভাবনা সারণী। এভাবে না লিখে আমি লিখে দিয়েছি চলকের সকল মান ও তাদের সম্ভাবনার সারণী, সেটা লিখলে ভালো হয়। চলকের সকল মান ও তাদের সম্ভাবনা সারণী। একটু ওয়েট করো। চলকের এই যে এটা আমি একটু এবার সরিয়ে দিই, তাহলে হয় চলকের সকল মান ও মানের সম্ভাবনা সারণী। তার মানে চলকের সবগুলো মান তুমি রাখবা, তার সাথে সম্ভাবনা রাখবা। এই পাশ করে রাখতে হবে এমন না, তুমি এক্স পি অফ এক্স উপর নিচ করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো এই সারণীটাকে আমরা বলবো সম্ভাবনা বিন্যাস। এটাকে বিন্যাস ফাংশনের সাথে গুলিয়ে ফেলো না, বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন। ফাংশন হলে অবশ্যই ফাংশন কথা বলে দেবে। ফাংশন বা অপেক্ষক মনে আছে তো? ফাংশনের আর এক নামই হচ্ছে অপেক্ষক। অপেক্ষক। তাহলে প্রশ্নে যদি বলে যে বিন্যাস অপেক্ষক নির্ণয় করো, তাহলে কিন্তু ফাংশনের কথা বলছে। আর যদি বলে যে সম্ভাবনা বিন্যাস নির্ণয় করো, তার মানে সারণী চাইছে। এখন সারণী কিসের সারণী? যে চলকটা বলে দিয়েছে সেই চলকের প্রত্যেকটা মান, যতগুলো মান সম্ভব সেইগুলো বসাবা, নিচে তার সম্ভাবনা বসাবা, শেষ। এটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস। তো এবার চলো আমরা এই ভিডিওর মূল জিনিসটা শুরু করি। মূল জিনিস হলো আমরা এই যে এই জোড়াটা দেখবো, সম্ভাবনা ফাংশন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এটা দেখবো এই ভিডিওতে। তো চলো আমরা শুরু করি। দেখো সম্ভাবনা ফাংশন। সম্ভাবনা ফাংশন কি? এমন একটা ফাংশন যেটা সম্ভাবনা প্রকাশ করে। দেখো এই যে পি অফ এক্স বলছি না এতক্ষণ ধরে, পি অফ এক্স একটা ফাংশনের আকার না? দেখো
ফাংশন আমরা কেমনে প্রকাশ করি? এফ অফ এক্স, এফ অফ কিছু একটা ইনপুট আকারে কিছু একটা দিই না? তো আমরা তখন যে জিনিস ব্যবহার করছি সেটা একটা সম্ভাবনা ফাংশনই না? মানে আমরা ছোটবেলা থেকে আসলে সম্ভাবনা ফাংশন ইউজ করে আসছি। তো আমরা ছোটবেলা থেকে সম্ভাবনা নির্ণয়ের জন্য আমরা যেই একটা এক্সপ্রেশনটা ব্যবহার করছি সেটা আসলে সম্ভাবনা ফাংশন। এটা একটা সম্ভাবনা প্রকাশ করে। এখন তুমি জানো যে এফ অফ এক্স সমান আমরা বিভিন্ন রকম ফাংশন লিখতে পারি। ধরো এক্স স্কোয়ার লিখতে পারি, ধরো জি অফ এক্স সমান আমরা লিখতে পারি হচ্ছে 2x, এমন বিভিন্ন কিছু লিখতে পারি না? তো সম্ভাবনা ফাংশনে এমন একটা ফাংশন থাকবে, মানে এক্স দিয়ে এমন কিছু একটা থাকবে। ধরো পি অফ এক্স সমান দিয়ে দিল 5x, যেখানে বলে দিল যে এক্স এর মান হচ্ছে 1 2 3 4 এমন বলে দিল। তার মানে কি এক্স এর জায়গায় তুমি যদি 1 বসাও তাহলে এক্স এর মান 1 হওয়ার সম্ভাবনা পেয়ে যাবে। মানে এক্স এর মান 1 হওয়ার সম্ভাবনা কত সেটা যদি নির্ণয় করতে চাও তাহলে তুমি এই জায়গায় শুধু 1 বসিয়ে দিলেই তোমার কাজ হয়ে যাবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ফাংশন, মানে ফাংশনে কোনো নির্দিষ্ট মান বোঝাবে না, একটা চলক সম্বলিত একটা পদ দিয়ে দেবে, মানে একটা রাশি দিয়ে দেবে, সেখানে এক্স এর মান বসালেই তুমি এটার ফাংশন পেয়ে যাবা। মানে সরি, এই সম্ভাবনা ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেখানে তুমি চলকের জায়গায় চলকের মান বসিয়ে ওই মানের সম্ভাবনাটা পেয়ে যাবা। বুঝতে পারছো? তো দেখো এখানে যে উদাহরণটা আছে, এখানে এই উদাহরণটাই যদি আমি একটু দেখাই, ধরো তাহলে ভালো বুঝতে পারবে না। ধরো দুইটা কয়েন নিক্ষেপে আমার নমুনা ক্ষেত্র কি? নমুনা ক্ষেত্র এস সমান হচ্ছে এইচ 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 টি টি এইচ টি টি। এবার এক্স চলক ধরে নিয়েছিলাম যেটা হচ্ছে হেড আসার সংখ্যা। তো হেড আসার সংখ্যা কত কত হতে পারে? 0 হতে পারে, এই দুইটার জন্য 1 হতে পারে, এটার জন্য 2 হতে পারে। আর এগুলো সম্ভাবনাও কিন্তু আমরা পাইছিলাম, তাই না? সম্ভাবনা কত কত ছিল বলতো? 0-এর জন্য সম্ভাবনা ছিল 1/4, 1-এর জন্য সম্ভাবনা ছিল হাফ, আর 2-এর জন্য সম্ভাবনা ছিল 1/4। এমন ছিল না? আমি একটু কালার করে এটা রেখে দিই। তো এমন ছিল তো? তো যদি এমন থাকে তাহলে এটা তো আসলে মানে কোনো ফাংশন বোঝাচ্ছে না, এটা তো মান বোঝাচ্ছে, তাই না? সম্ভাবনার মান 1/4, 1/2, 1/4 এগুলো তো মান। যদি এমন কোনো একটা ফাংশন পেতাম যে ফাংশনে এক্স এর এই মানগুলো ইনপুট দিলেই আমি এই সম্ভাবনাটা পেয়ে যাব, মানে আমার এসব হিসাব করা লাগবে না যে আমার অনুকূল ফলাফল কয়টা, মোট ফলাফল কয়টা, এটা হিসাব করা লাগবে না। এমন একটা ফাংশন যেখানে এক্স এর এই মানগুলো বসালেই এই মানগুলো চলে আসবে, সম্ভাবনার মানগুলো। তো সেটাকে আমরা বলবো সম্ভাবনা ফাংশন। তো এই ক্ষেত্রে সম্ভাবনা ফাংশন কি হয় জানো? এক্ষেত্রে সম্ভাবনা ফাংশন পি অফ এক্স সমান হয় হচ্ছে 2cx ডিভাইডেড বাই 4। এই জিনিস তোমার জীবনে নির্ণয় করতে দেবে না, কি কারণে? আমি n দিয়ে দিয়েছি, তাই না? এটা হবে 2cx ডিভাইডেড বাই 4। আর যেখানে x এর মান কত কত? x এর মান হচ্ছে 0 1 2। এখন এটা কেমনে হলো, কি হলো বোঝা লাগবে না? 2cx কেন হলো, নিচে 4 দিয়ে ভাগ কেন হলো, কিছু বোঝা লাগবে না। তোমার শুধু বোঝা লাগবে যে এটা হচ্ছে একটা সম্ভাবনা ফাংশন। আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, ধরো যে এমন একটা ফাংশন আছে, ধরো এফ অফ এক্স সমান তোমার কাছে বলতে পারতাম না 2x, এফ অফ এক্স সমান হতে পারতো এক্স স্কোয়ার, যে কোনো কিছু হতে পারতো না? ধরো জি অফ এক্স সমান এন সি আর, এই জিনিসটা মনে আছে তো? তো সেই রকম একটা এক্সপ্রেশন এই যে 2cx, এটা কি 2cx/4 হতেই তো পারে, যে কোনো ফাংশনই তো হতে পারে, তাই না? তো তেমনই একটা ফাংশন তোমাকে দিয়ে দিলাম 2cx/4। এবার তুমি এক্স এর জায়গায় 0 বসাও তো, দেখো পি অফ এক্স সমান 0 বসিয়ে দেখো তো কি হয়। তাহলে এক্স এর জায়গায় 0 বসিয়ে দেখো মান কত আসে, 2c0/4। ক্যালকুলেটরে বসাও, 2c0 এর মান হচ্ছে 1 আর নিচে আছে 4, এটা দেখো 1/4 চলে আসবে না? মানে আমি 0টা ইনপুট দিলাম, আমি মান পেয়ে গেলাম 1/4 এই ফাংশনে বসিয়েই। আমার হিসাব করা লাগলো না যে অনুকূল ফলাফল কত, মোট ফলাফল কত, কিছু হিসাব করা লাগলো না। এবার ধরো পি অফ এক্স সমান আমি বসালাম 1। এবার কত হবে তাহলে? এক্স এর জায়গায় 1 হবে, মানে 2c1 ডিভাইডেড বাই 4 কত হয় জানো? 2c1 এর মান দেখো ক্যালকুলেটরে বসিয়ে দেখো 2 হয়, আর নিচে থাকে 4, মানে এটা দেখো হাফ চলে এসেছে। তারপরে আমি যদি আবার করি পি অফ এক্স সমান 2, এবার তাহলে কি হবে? 2cx/4 মানে 2c, x এর জায়গায় বসবে 2 ডিভাইডেড বাই 4। তাহলে এটা কত হবে? 2c, 2 এর মান ক্যালকুলেটরে বসাবো 1 আসে, আর নিচে থাকে 4। দেখো x এর জায়গায় আমি 0 বসিয়ে দিয়েই আমি 1/4 পেয়ে গেছি, x এর মান 1 বসিয়ে দিয়েই আমি হাফ পেয়ে গেছি, আবার x এর মান 2 বসিয়েই আমি 1/4 পেয়ে গেছি। মানে সম্ভাবনা ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেখানে চলকের মান বসালেই সেটার সম্ভাবনা বেরিয়ে আসে। আমার হিসাব করা লাগে না যে সেখানে ওই অনুকূল ফলাফল কত, মোট ফলাফল কত, এগুলো আমার কিছু হিসাব করা লাগে না। শুধুমাত্র মানটা ইনপুট আকারে দিয়ে দিলেই সে সম্ভাবনা ফেরত দিয়ে দেয়।
বুঝতে পারলে? আমরা এতদিন যে সম্ভাবনা নিয়ে কাজ করেছি অবশ্যই সেটা সম্ভাবনা ফাংশন। ফাংশনের কোনো প্রকাশ আমরা করিনি। আমরা একবারে মান নিয়ে কাজ করেছি। কেমনি করেছি? আমরা যে অনুকূল ফলাফল আর মোট ফলাফল নিয়ে কাজ চালিয়ে দিয়েছি। কিন্তু যদি আমরা প্রপারলি ফাংশন শিখি তাহলে কি হবে? পি অফ এক্স সমান ধরো কোনো একটা ফাংশন। আমার এখানে ফাংশনটা হলো 2cx ডিভাইডেড বাই 4। যে কোনো ফাংশনই তো হতে পারে। পি অফ এক্স সমান হতে পারে তোমার 2/5x, যে কোনো কিছু হতে পারে না? তো তুমি এক্স এর মান এখানে ইনপুট দিয়ে দিবা আর তুমি সেই মানের সম্ভাবনাটা পেয়ে যাবা। ধরো আমি বললাম যে এক্স এর মান 2 হওয়ার সম্ভাবনা কত, তুমি কি করবা? এখানে 2 বসিয়ে দিবা, তাহলে তোমার কাজ শেষ। 2/5 গুণ 2 মানে হচ্ছে 4/5। তার মানে কি এক্স এর মান 2 হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5। তোমার কোনো হিসাব টিসাব করা লাগলো না যে তোমার অনুকূল ফলাফল কত, তোমার মোট ফলাফল কত, কিছু হিসাব করা লাগলো না। হিসাব না করে তুমি একবারে জেনে গেলে যে সম্ভাবনা কত। তো সম্ভাবনা ফাংশন এটাই প্রকাশ করে। তো তাহলে আমি একটা জেনারেল নিয়মে কি লিখতে পারি? এটা ধরো সম্ভাবনা ফাংশন। সম্ভাবনা ফাংশনকে পি অফ এক্স দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে পি অফ এক্স, এটা হচ্ছে পি অফ এক্স। এখানে একটা জিনিস ইনপুট থাকবে, সেটা হচ্ছে এক্স। এক্স এর মান ইনপুট হবে আর সে কি ফেরত দেবে? সেটা হচ্ছে এক্স এর সম্ভাবনা। এক্স এর সম্ভাবনা, আশা করি বুঝতে পারছো। এক্স এর বিভিন্ন মান আমরা ইনপুট দেব আর সেই মানটা নিয়ে সে সেই সম্ভাবনাটা ফেরত দিয়ে দেবে। এটা হচ্ছে সম্ভাবনা ফাংশন। তো আশা করি বোঝা গিয়েছে সম্ভাবনা ফাংশন কি। এখন সম্ভাবনা ফাংশনে কিছু জিনিস আমাদের জানতে হবে। তুমি যদি এখানে একটু খেয়াল করো, এই যে এই 1/4, আমি এখানে দেখাই, এই যে 1/4, এই যে 1/2, এই যে 1/4, এগুলো তুমি যোগ করো তো কত হয়? কোনো একটা ঘটনার মধ্যে যত ফলাফল আছে প্রত্যেকটা ফলাফলের সম্ভাবনা যোগ করলে 1 হয় না? মানে এটার একটা সম্ভাবনা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, মোট সম্ভাবনা 1 না? দেখো তুমি যোগ করে দেখো, এখানে এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা দেখো 1/4, এক্স এর মান 1 হওয়ার সম্ভাবনা হাফ, আর এক্স এর মান 2 হওয়ার সম্ভাবনা 1/4। সবগুলো যোগ করো তো, ক্যালকুলেটর করে দেখবো 1 পাবা। বা ক্যালকুলেটর কাছে না থাকলে আছে তো, এগুলো তো করেছো, যোগ করে দেখো 1 হবে। তার মানে কি? যে কোনো একটা সম্ভাবনা ফাংশন থেকে তুমি যত মান পাবা সবগুলো যোগ করে 1 হয়। তার মানে এমন হওয়া উচিত না যে সেটার সামেশন করে 1 হয়। একটা জিনিস তুমি একটু মনে করে দেখো, সম্ভাবনা ফাংশন এটা বিচ্ছিন্ন চলক গ্রহণ করে। তুমি কিন্তু দেখতে পাচ্ছ সম্ভাবনা ফাংশন বিচ্ছিন্ন মান গ্রহণ করছে। দেখো এক্স এর মান 0, 1, 2 বিচ্ছিন্ন না? তার মানে সম্ভাবনা ফাংশন এটা অবশ্যই বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন চলক নিয়ে কাজ করা হয়, মানে বিচ্ছিন্ন মান নিয়ে কাজ করা হয়। তার মানে এখানে সামেশন কাজে লাগে। সামেশন কি কাজে লাগে জানো? সামেশন কি কাজে লাগে? অনেকগুলো মান নিয়ে সবগুলো সম্ভাবনা নির্ণয় করার জন্য। যদি আমি বলি এক্স এর মান 0 আর 1 এই দুইটা হওয়ার মোট সম্ভাবনা কত, তখন তুমি সামেশন করবা। কেমনে সামেশন করবা? পি অফ এক্স এর সামেশন করে দিবা। এক্স এর মান কত কত, যদি আমি বলি 0 আর 1 হওয়ার মোট সম্ভাবনা কত, তাহলে এখানে দিবা 0, 0 বসাবা, এখানে বসাবা 1। তার মানে কি? তার মানে মোট সম্ভাবনাটা বেরিয়ে গেল। তো কেমনে করতে হয় দেখাবো না। তো আপাতত মনে রাখো, মানে এটা তো আগের ক্লাস থেকেই শিখে আসার কথা, তাই না? যে সম্ভাবনা ফাংশন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন দুইটা জিনিস আছে। এই যে সম্ভাবনা ফাংশন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন। সম্ভাবনা ফাংশনটা বিচ্ছিন্ন মান গ্রহণ করে, এটার জন্য সামেশন প্রয়োজন হয়। আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন অবিচ্ছিন্ন মান গ্রহণ করে, এটার জন্য ইন্টিগ্রেশন প্রয়োজন হয়। এটা কিন্তু জানতেই হবে। মানে এই বেসিকটুকু ভালো মতো মাথায় গেঁথে গেলে সবকিছুই বুঝে যাবে। এখন দেখো আমি পরের স্লাইডে যাই। তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে যদি আমি ওই কোন একটা সম্ভাবনা ফাংশনের প্রত্যেকটা সম্ভাবনা যোগ করি তাহলে মোট হয় 1, তাহলে তুমি এই জিনিস লিখতে পারবা না? ধরো এক্স এর মান হচ্ছে এ থেকে শুরু করে বি পর্যন্ত, তাহলে একদম এ থেকে শুরু করে বি পর্যন্ত যদি আমি প্রত্যেকটা সম্ভাবনা নির্ণয় করি আর সেটা যোগ করি তাহলে আমার 1 আসা উচিত। তার মানে যদি আমি পি অফ এক্স এটার যদি আমি সামেশন করে দিই, পি অফ এক্স তো প্রত্যেকটা সম্ভাবনা নির্দেশ করছে, তাই না? মানে পি অফ এক্স থেকে তো আমি একটা সম্ভাবনা পাবো, এক্স এর জায়গায় আমি এক একটা মান বসিয়েই সম্ভাবনা পাবো। আমি এটা একটু জেনারেল নিয়মে না করে আমি একটু মান দিয়ে করি তাহলে ভালো হয়। ধর এক্স এর মান হচ্ছে 1, 2, 3, 4। তার মানে কি? এক্স এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে এক্স এর মান 1 হওয়ার সম্ভাবনা পেয়ে যাব। এক্স এর মান যদি 2 বসাও তাহলে 2 আসার সম্ভাবনা পেয়ে যাবে। এক্স এর মান যদি 3 বসাই তাহলে এক্স এর মান 3 হওয়ার সম্ভাবনা পেয়ে যাব। এখন প্রত্যেকটা মানের জন্য সম্ভাবনা পাবো না? এখন এই সম্ভাবনাগুলো যোগ করে দিলে সেটার মান হবে 1। বুঝতে পারছো? তো কত থেকে কত পর্যন্ত যোগ করবো দেখো, 1 থেকে শুরু আর 4 থেকে শেষ। আমার তো সবগুলো সম্ভাবনা যোগ করে 1 হবে, মানে একদম শুরু থেকে আমার শেষ পর্যন্ত নিতে হবে। x সমান 1 থেকে শুরু করে x সমান 4 পর্যন্ত আমি যদি সামেশন করে দিই তাহলে সেটা অবশ্যই 1 হওয়া লাগবে।
না হলে সেটাকে এই যে সম্ভাবনা ফাংশন আমরা বলছি, সম্ভাবনা ফাংশন বলতে পারবো না যদি এই শর্ত না মানে। তারও আগে আরেকটা শর্ত আছে সম্ভাবনা ফাংশন হওয়ার। সম্ভাবনা ফাংশন হওয়ার শর্ত হচ্ছে x এর সকল মানের জন্য x এর সকল মানের জন্য x এর সকল মানের জন্য p of x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হওয়া লাগবে। সম্ভাবনার সীমা কত বলো তো? 0 থেকে শুরু করে 1 পর্যন্ত না? তাহলে 0 থেকে ছোট কি হতে পারবে, মানে নেগেটিভ কি হতে পারবে? হতে তো পারবে না। তাহলে তুমি যদি দেখো কোনো একটা ফাংশনকে আমি সম্ভাবনা ফাংশন বলে চালানোর চেষ্টা করছি, কিন্তু সেখানে ধরো আমি x এর কোনো একটা মান বসালাম, ধরো x এর জায়গায় আমি ধরো 2 বসালাম, 2 বসিয়ে আমি পেলাম -2, তাহলে সেটা সম্ভাবনা ফাংশন বলা যাবে না। কারণ সম্ভাবনা ফাংশন তো সম্ভাবনা ফেরত দেয়, সম্ভাবনা তো কখনো নেগেটিভ হয় না। সে কারণে সম্ভাবনা ফাংশন হয়েছে কি হয়নি সেটা নিয়ে প্রশ্ন হবে, বোর্ডেও আসবে। দেখবা তোমাকে একটা ফাংশন দিয়ে বলবে যে এটা সম্ভাবনা ফাংশন কিনা যাচাই করো। তাহলে কি করবা? ধরো তোমার কাছে বলেছে যে p of x সমান হচ্ছে 2x/3, যেখানে x এর মান হচ্ছে 1 2 3 4 এই চারটা। এখন প্রথম যে শর্তটা আছে এটা হচ্ছে 1 নম্বর শর্ত, এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত কি? x এর সকল মানের জন্য p of x এর মান 0 বা 0 এর চেয়ে বড়, মানে পজিটিভ হওয়া লাগবে, নেগেটিভ হতে পারবে না। আর দ্বিতীয় শর্ত আছে সবগুলো সম্ভাবনা যদি আমি যোগ করি তাহলে যোগ করে 1 হবে। এই দুইটা শর্ত তোমাকে যাচাই করতে হবে। কেমনে যাচাই করবা? প্রথমটা কেমনে যাচাই করবে? প্রথমটা তোমার অত ডিটেলস দেখানো লাগবে না, যে আসলে প্রত্যেকটা মান বসিয়ে বসিয়ে দেখানো লাগবে না। দেখালে ভালো, বোর্ড প্রশ্নে দেখিয়ে দেওয়া উচিত। তুমি x এর জায়গায় 1 বসাও, তারপর দেখো এখানে কত হয়, 2 বসাও কত হয়, 3 বসাও কত হয়, 4 বসাও কত হয়। আমি এটা 3 না দিয়ে আমি 30 দিই, তাহলে ভালো হয়। 3 না দিয়ে আমি যদি 30 দিই, আচ্ছা 3ই থাক, সমস্যা নেই। তো তুমি কি করবা? প্রত্যেকটা মান বসিয়ে বসিয়ে দেখিয়ে দিবা যদি বোর্ডের প্রশ্ন হয়। বোর্ডের প্রশ্ন ছাড়া তো আর কোথাও দেখানোর নেই, তাই না? তো প্রত্যেকটা মান দেখিয়ে দিলে বেশি ভালো, আর যদি দেখিয়ে না দেও তাহলে অন্তত লিখে দিবা যে x এর সকল মানের জন্য p of x গ্রেটার দেন ইকুয়াল 0। কারণ তুমি কি দেখতে পারছো এখানে? তুমি দেখতে পারছো এই যে এখানে 2 আর নিচে 3, এই অংশগুলো তো অবশ্যই পজিটিভ, তাই না? তারপরে এখানে x আছে, x এর মান দেখো, x এর মানও তো সব পজিটিভই। তাহলে পজিটিভের সাথে যদি আমি পজিটিভই গুণ করে দিই, x এর মান তো গুণ আকারে আছে, তাহলে তো অবশ্যই পজিটিভই হবে, তাই না? নেগেটিভ হওয়ার তো কোনো চান্স নেই। সে কারণে এটা তুমি দেখেই বুঝতে পারছো যে এটা আসলে নেগেটিভ মান আসবে না। নেগেটিভ মান না আসলে প্রথম শর্ত তো পূরণ হয়ে গেল। আর দ্বিতীয় শর্ত কেমনে পূরণ করবা? এই যে p of x এর সামেশন করে দিবা, মানে 2x + 3 এটার সামেশন করে দিবা। x এর মান 1 থেকে 4 পর্যন্ত বসিয়ে যোগ করে দেখবা সেটা 1 হয় নাকি। যদি হয়ে যায় তাহলে বুঝে যাবা যে এটা হচ্ছে একটা সম্ভাবনা ফাংশন। তো তাহলে আমরা কি বুঝলাম? তাহলে এই জিনিসটাই আসলে আমাদের মুখ্য জিনিস। ম্যাথ করার জন্য আমাদের এই দুইটা জিনিসই লাগবে। এই দুইটা জিনিস, কিন্তু মেইনলি আমাদের এই জিনিসটা লাগবে, এই যে এই সূত্রটা। এটা আসলে সূত্র না, এটা আসলে জানা জিনিসই। তো কি কি কাজে লাগবে? আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো মান বসিয়ে সম্ভাবনা বের করব, সবগুলো যোগ করব, মানে একবারে সামেশন করব। সামেশন করে যদি মান পাই 1, তাহলে এটা সম্ভাবনা ফাংশন হবে। আর যদি মান 1 না হয়, 1 থেকে ছোট বা বড় হয়, তাহলে সেটা হবে না। আর একদম শুরুর শর্ত কি? x এর সকল মানের জন্য p of x এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে হবে, মানে পজিটিভ হওয়া লাগবে, নেগেটিভ হতে পারবে না। তো আশা করি বোঝা গিয়েছে। তো সম্ভাবনা ফাংশন নিয়ে এটুকুই জানানোর ছিল। এবার আমরা কিছু ম্যাথ করব সম্ভাবনা ফাংশনের। আমি একটু ম্যাথ নিয়ে আসি, একটু পজ করে। আচ্ছা, তো বোর্ডে একটা সুন্দর প্রশ্ন আসছিল, যেটা হচ্ছে p of x equals to x plus 1 divided by 14। এখন x এর মান কত দেওয়া আছে? x এর মান দিয়ে দেবে, সমস্যা নেই। যেহেতু তুমি জানো না কোন ঘটনার চলক, আমরা যখন দুইটা কয়েন নিক্ষেপ করছিলাম, এটা একটা কয়েন, এটা একটা কয়েন, তখন আমরা তো নমুনা ক্ষেত্র পাচ্ছিলাম এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। এখান থেকে আমরা এক্স চলক ধরে নিয়ে নিয়েছিলাম হেড আসার সংখ্যা, সেখানে এক্স এর মান দেখছিলাম 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এমন আমরা কিন্তু বুঝতে পারছিলাম ঘটনা দেখে। কিন্তু আমাকে যদি একটা র্যান্ডম ফাংশন দিয়ে বলে যে এই ফাংশনে এক্স এর বিভিন্ন মান নিয়ে তুমি সামেশন করো বা কোনো কাজ কাম করো, তুমি কি জানো যে এক্স এর মান কত কত হতে পারে? তুমি তো ঘটনাই জানো না, তোমার তো ঘটনা দিয়ে দিননি, শুধু দিয়ে দিয়েছে এই ফাংশনটা। সে কারণে ফাংশন দিয়ে দিতে হলে অবশ্যই এক্স এর মানগুলো দিয়ে দিতে হবে। তো প্রশ্নে দেওয়া থাকবে, এটা হচ্ছে 1 2 3 4, এগুলো দেওয়া রয়েছে। এখন গ নাম্বারে বলেছে যে এটা সম্ভাবনা ফাংশন, ফাংশন বা অপেক্ষকও বলা থাকতে পারে, ফাংশন কিনা যাচাই করো, এটা তোমার বলে দিয়েছে। তো তাহলে তুমি উত্তর কেমনে করবা?
আমি এটা একটু কালার চেঞ্জ করে দিই তাহলে ভালো হয়। এই যে এই প্রশ্নে তুমি উত্তর কেমনে করবা, দুইটা শর্ত। একটা হচ্ছে এক্স এর প্রত্যেকটা মানের জন্য এটা পজিটিভ হয় কিনা। তাহলে তুমি যদি একটু দেখিয়ে দাও, এটা তুমি দেখাবা পি অফ এক্স সমান 1, এটার মান কত হয়, এক্স এর মান 1 বসাও তাহলে 1 প্লাস 1/14, মানে এটা আসলে হয় 2/14। 2/14 মানে 1/7 লিখতে পারো, এটা গ্রেটার দেন 0, গ্রেটার দেন অর ইকুয়াল টু তুমি দেখে দিতে পারো তাহলে ভালো হয় এটা। তারপর তুমি বসাবো পি অফ এক্স সমান 2, 2 বসালে কত পাবা, 2 আর 1 3, 3/14 আমি একবারে বসিয়ে দিচ্ছি, তুমি দেখিয়ে দিবা এটাও গ্রেটার দেন ইকুয়াল 0। পি অফ এক্স সমান 3, এটা কত হবে, এক্স এর জায়গায় 3 বসাও তাহলে 3 আর 1 4/14 মানে হয় 2/7 করে দেখো এটাই আসবে, এটাও গ্রেটার দেন, গ্রেটার দেন 0 দিলেই হয়ে যায়, মানে 0 থেকে বড়। আর পি অফ এক্স সমান 4 দেখিয়ে দিবা, কত আসে দেখো তো, 4 আর 1 5, 5/14, একটাও তো নেগেটিভ আসেনি মানে সবই 0, তাহলে কি আমার 1 নম্বর শর্ত কিন্তু হয়ে গেল। তাহলে এখানে তুমি কি লিখবা, এখানে লিখবা যে এক্স এর সকল মানের জন্য, এক্স এর সকল মানের জন্য আমি কি দেখলাম যে পি অফ এক্স এর যে মান সেটা 0-র সমান বা বড় হয়েছে, সবগুলোই বড় হয়েছে, তুমি সমান বা অথবা এভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই, এভাবেই দিবা, এটাই তো আসল শর্ত। এবার কি করবা, 1 নম্বর শর্ত তোমার দেখা শেষ, এবার তুমি 2 নম্বর শর্ত দেখবা, এটাই মূল। প্রথম জিনিসটা অনেকে দেখায় না, না দেখালেও সমস্যা নেই, কিন্তু যেহেতু ফুল মার্ক পাওয়ার ইচ্ছা আমাদের, তাই দেখানো উচিত এভাবে। দেখানোর পরে এবার কি করবা, এবার তুমি সামেশনটা করবা, সামেশন করে এক্স এর সবগুলো মানের জন্য সম্ভাবনার যোগফল 1 হবে, তাহলে কি লিখবা, সামেশন এই পি অফ এক্সটা লিখে দিতে পারো, পি অফ এক্স কত থেকে কত, এক্স এর মান 1 থেকে 4 পর্যন্ত, মানে একদম সবগুলো মান আমাদের নিতে হবে, তাই এক্স এর মান 1 থেকে 4 পর্যন্ত। তাহলে এটা কি হবে, সামেশন এক্স এর মান 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, আর এটা কত, এক্স প্লাস 1/14। এখন তুমি দুইটা কাজ করতে পারো, একটা কাজ হলো তুমি এক্স প্লাস 1/14 জায়গায় 1 2 3 4 বসিয়ে দিয়ে দেখতে পারো, তাহলে তুমি দেখো প্রত্যেকটার মান কিন্তু তুমি জানো, অলরেডি জানো, তাই না। এভাবে করতে পারো, আমি নর্মালি সামেশনই করো, সমস্যা নেই, এত ঝামেলা না করে। এই যে 14 ভাগ আকারে আছে, এটা তো ধ্রুবক, 1/14 গুণ আকারে আছে, সেই 1/14 কে তুমি বাইরে নিয়ে চলে যাও, 1/14, তারপর কি থাকে, সামেশন এক্স প্লাস 1, এবার তুমি মান বসাতে পারো, মানে একটু সিম্পল করে নিয়ে কাজ করো, তুমি একবারে বসাতে পারতে, এক্স এর মান 1 বসালে 1 প্লাস 1/14, তারপর 2 প্লাস 1/14, হয়তো কোনো সমস্যা নেই, তুমি যেমনি করো হয়ে যাবে 1/14। এবার তুমি কি লিখবা, এবার তুমি এক্স এর জায়গায় 1 বসে এখানে বসাতে পারো, আবার সামেশন দুইটার উপরে দিয়ে এভাবে লিখতে পারো, সামেশন এক্স প্লাস সামেশন 1, এভাবে করতে পারো। তো বেশি ঝামেলা না করে আমরা একবারে মানই বসিয়ে দিই, সমস্যা নেই। তাহলে এবার সামেশন করো, আমি ব্র্যাকেটের মধ্যে লিখছি। তো সামেশন করলে কি হবে, এক্স এর জায়গায় 1 বসাও তাহলে 1 প্লাস 1, তারপরে তুমি যদি 2 বসাও তাহলে 2 প্লাস 1, যদি 3 বসাও তাহলে 3 প্লাস 1, যদি 4 বসাও তাহলে 4 প্লাস 1। তো এভাবে দেখিয়ে দিবা। অথবা তুমি যদি দুইটা সামেশন দিতে তাহলে কি হতো বলো তো, তাহলে 1/14 থেকে যেত, সামেশন এক্স থাকতো, সামেশন এক্স মানে কি 1 যোগ 2 যোগ 3 যোগ 4, আর সামেশন 1 মানে কি এখানে তো এক্স নেই, মানে ধ্রুবক 1 থেকে 4 পর্যন্ত বারবার যোগ হতে থাকবে, মানে 4 গুণ 1 এমন হবে, এটা বোঝা উচিত এতদিন পরে সে। তো এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি ঝামেলা লাগে তাহলে একদম শুরুতে যাদের আছে সেখানে এক্স এর মান বসিয়ে বসে করো, হয়ে যাবে, কোনো সমস্যা নেই, যেমনি করো হয়ে যাবে। তো দেখো 1/14, এখানে মান কত আসলে 2 যোগ এখানে 3 যোগ 4 যোগ 5, দেখো 1/14 গুণ আকারে কত আছে, 5 আর 4 9 আর 3 12 আর 2 14, দেখো 1/14 গুণ 14 মানে এটা আসছে 1, মানে কি এই ফাংশন থেকে আমি যে মানগুলো পাইছি সম্ভাবনার, সেই সম্ভাবনার মানগুলো যোগ করে আমি 1 পাচ্ছি। তো এভাবে করে আমি বুঝে গেলাম 1 নম্বর শর্ত 2 নম্বর শর্ত সবই যেহেতু মাইনে গিয়েছে, অতএব এটি সম্ভাবনা ফাংশন হবে, শিওর। তুমি এই কাজ না করে আরেকটা কাজও করতে পারতে, যদি তুমি প্রথমে এমন প্রত্যেকটা আলাদা আলাদা করে মান দেখিয়ে দাও, তাহলে এত কষ্ট না করে আরেকটা কাজ করলেও হয়। কি কাজ জানো, এত ঝামেলা না করে আরেকটা কাজ করলেও হয়, মানে সামেশন তোমার আর তখন করাই লাগে না, তুমি যেহেতু প্রত্যেকটার আলাদা আলাদা মান বের করে ফেলেছো, তাই তোমার আর সামেশন করাই লাগে না। কেমনে জানো, তুমি একবারে তুমি এটাই ভাবে লেখো, সামেশন
পি অফ এক্স, এক্স এর মান 1 থেকে 4 পর্যন্ত। তার মানে তো এক্স এর জায়গায় 1 বসাবো একবার, 2 বসাবো একবার, এক্স এর জায়গায় একবার আমি 1 বসাবো। তুমি শুধু 1 লিখতে পারো পি অফ 1, অথবা পি অফ এক্স সমান 1 এমন লিখতে পারো, প্লাস পি অফ এক্স সমান 2, প্লাস পি অফ এক্স সমান 3, প্লাস পি অফ এক্স সমান 4 এমন লিখতে পারো না? এটা তো লিখতে পারো। দেখো আমি যোগই করেছি, সব যোগ করেছি আর প্রত্যেকটা এক্স এর জায়গায় মান বসিয়ে দিয়েছি। এখন তুমি এক্স এর জায়গায় একবারে পি অফ 1 যোগ পি অফ 2 এমন লিখতে পারো, কিন্তু আমি যত দেখলাম বেশিরভাগ জায়গায় এভাবে করেছে, তো যেমনি এসে প্রকাশটা করলেই হলো। সে কারণে এক্স এর জায়গায় 1 বসালাম, 2 বসালাম, 3 বসালাম, 4 বসালাম, যোগ করে দিলাম, এটাই তো সামেশন। আর দেখো কি কারণে এভাবে লিখলাম, কারণ এগুলোর মান আমি অলরেডি বের করে রাখিছি। দেখো একটা হচ্ছে 1/7, একটা হচ্ছে 3/14, একটা হচ্ছে 2/7, আর একটা হচ্ছে 5/14। দেখো আমি নির্ণয় করে রাখেছি যেহেতু, তাহলে তো আবার সামেশন করে লাভ নেই। এবার তুমি যদি লসাগু করো তাহলে নিচে আসে 14, এখানে থেকে 2 যোগ 3 যোগ 4 যোগ 5, উপরেও 14 নিচেও 14, দেখবো 1ই আসে। তো দুই রকম নিয়ম আমরা দেখলাম, মানে নিয়ম একই কিন্তু মানে দুই রকম দৃষ্টিভঙ্গিতে দেখলাম আমরা। যে বেশি খাটে, অত বেশি মাথা না খাটাই, তাহলে সে আগের মতো নিয়মে করে ফেলবে, এই নিয়মে। আর যে একটু বুদ্ধিমান আছে সে এইভাবে করে ফেলবে, আর যে আরো বুদ্ধিমান আছে সে আরেকটু বুদ্ধিমান ভাবে কাজ করবে। আমি যদি দেখিয়ে দিই তোমাকে, এটা আমি যদি মুছে দিই, এটা একটু মুছে দিচ্ছি, সে আরেকটু সুন্দর কাজ করবে। একটা কথা বলে দিই তোমাকে, এই যে প্রথম যে শর্তটা আছে না, এই যে প্রথম শর্ত, এটা কিন্তু অত নির্ণয় করে দেখানো লাগে না, এটা কিন্তু আমি বলেছি। নির্ণয় করে দেখিয়ে দিলে ভালো, কিন্তু একদম দেখানো লাগে তা না। ধরো তোমার কাছে টাইম নেই, কি করবা? তুমি সম্ভাবনা বিন্যাসটা নির্ণয় করে দিবা। সম্ভাবনা বিন্যাস কি? এমন একটা সারণী যেখানে চলকের সবগুলো মান আর তার সাথে সম্ভাবনার মানগুলো আমরা নির্ণয় করে দিই। তাহলে কি করবা? তুমি লিখে দিবা যে এক্স এর সম্ভাবনা বিন্যাস, সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ, এমন জিনিস লিখে দিবা। সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ লিখছ, লিখে দিবে এভাবে। লিখে দেওয়ার পর কি করবা? এক্স বসাবা, পি অফ এক্স বসাবা। এক্স এর মান কত কত? 1, 2, 3, 4। তোমার এবারে হিসাব দেখানো লাগবে না, তুমি এক্স এর মান 1 বসিয়ে কত হয় বসিয়ে দিবা। 2/14 না, মানে 1/7। এখানে তুমি 2 বসাও, 2 বসালে কত হয়? 3/14। যদি 3 বসাও তাহলে হয় 2/7, আর যদি 4 বসাও তাহলে হয় 5/14। তোমার আলাদা হিসাব করে দেখানো লাগলো না, তুমি শুধু একটা সারণীতে প্রত্যেকটার জন্য আসলে এই মানগুলো কত কত আছে সেটা শুধু দেখিয়ে দাও, তাহলে তোমার কাজ হয়ে যাবে। এটা তুমি সারণী আকারে দেখিয়ে দাও, তাহলে তোমার কাছে এটা তুমি এভাবে দেখিয়ে দাও। আমি একটু এই কাজ করেই দিই, এই কাজ এভাবে তুমি করে দাও। আর এটা আমি একটু এই যে এটা করে দাও, তোমার আলাদা আলাদা করে মান বসানো লাগবে না। এটা দেখার পর কি করবে? এবার তুমি প্রথম শর্ত লিখে দিবা যে এক্স এর সকল মানের জন্য, সকল মানের জন্য আমি দেখতে পাচ্ছি যে পি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে 1 নম্বর শর্ত মানা হয়ে গেল। এবার তুমি 2 নম্বর শর্ত মানবা। এইভাবে করো, কারণ কি তুমি তো পি অফ এক্স এর মানগুলো আলাদা আলাদা করে বের করেছই, তাহলে তোমার আলাদা করে সামেশনে এক্স এর মান বসিয়ে বসিয়ে তো কাজ নেই। তুমি পি অফ এক্স সমান 1, পি অফ এক্স সমান 2, এক্স সমান 3 আর এক্স সমান 4 বসিয়ে সেগুলো যোগ করে প্রত্যেকটার মানও যেহেতু জানো, তাহলে তোমার আর আলাদা করে এক্স এর মান 1, 2, 3, 4 বসিয়ে যোগ করে কাজ নেই। যেহেতু মান বের করে ফেলেছো, তাই তুমি এভাবে করো, এভাবে করলে হয়ে যাবে। তো সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো এই যে সম্ভাবনা বিন্যাস করে দেখানো, এটা বেশি সুন্দর লাগে আর ভালো হয়। তাহলে সম্ভাবনা ফাংশন কিনা যাচাই করতে পারবা তো? শিওর পারবা, তাই না? তো চলো আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটা করলে তোমার মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে, মানে সম্ভাবনা ফাংশন থেকে যেরকম প্রশ্ন আসতে পারে প্রিপারেশন হয়ে যাবে। এই প্রশ্ন আমি একটু ঘুরিয়ে দিলাম। ধরো আমি বললাম যে এক্স প্লাস 1/14, এখানে কি বলছিলাম? ফাংশনটা দিয়ে দিয়েছি আর বলেছি সম্ভাবনা ফাংশন কিনা যাচাই করো। এবার কি করবো দেখো, এবার আমি একটা জিনিস করে দেবো, পি অফ এক্স সমান কে ইন্টু এক্স প্লাস 1, মানে নিচে যে ভাগ 14 করেছিল, মানে কে এর মান কিন্তু তুমি বুঝতে পারছো 1/14, তাই না? কে এর মান 1/14 হওয়ার কথা। এখন আমি কি কি করলাম? কে বলে একটা চলক এখানে বসিয়ে দিলাম আর বললাম যে এটা হচ্ছে একটা সম্ভাবনা ফাংশন, এটা হচ্ছে একটা সম্ভাবনা ফাংশন। মানে আগের বার কিন্তু তোমাকে যাচাই করতে বলছিলাম যে সম্ভাবনা ফাংশন কিনা যাচাই করো, আর এবার তোমাকে বলে দিছি এটা হচ্ছে একটা সম্ভাবনা, সম্ভাবনা ফাংশন, সম্ভাবনা ফাংশন বলে দিয়েছি। তার মানে কি এবার তোমার কোনো যাচাইয়ের কাজ নেই। এবার গ নম্বরে তোমাকে বলবে যে কে, কে সমান কত, মানে কে এর মান নির্ণয় করতে হবে। কেমনে করবা বলো তো? একটু মাথা খাটিয়ে নিজে ভিডিওটা পজ করে করার চেষ্টা করো, তারপরে আমার ভিডিওটা দেখো।
আমার সলিউশনটা দেখো। এখন যেহেতু বলেই দিয়েছে এটা সম্ভাবনা ফাংশন, তার মানে তুমি বুঝতে পারছো যে এটার 1 নম্বর যে শর্তটা সেটা অবশ্যই মানবেই, 2 নম্বর শর্ত অবশ্যই মানবেই। এখন এখন 1 নম্বর শর্ত মানবেই, এটা নিয়ে আমার কাজ নেই। 1 নম্বর শর্ত অবশ্যই মানবে যে এক্স এর প্রত্যেকটা মানের জন্য সম্ভাবনার মান পজিটিভ, মানে 0-র বড় বা 0-র সমান, এটা মানবেই। এখন 2 নম্বর শর্তটা আমার কাজে লাগবে এই কোনো যদি ধ্রুবক তোমাকে দিয়ে দেয় সেটা বের করার জন্য। কারণ কি, তুমি বলে দিবা যে যেহেতু যেহেতু পি অফ এক্স একটা সম্ভাবনা ফাংশন, আমি এইভাবে করতে পারি নাকি দেখি দ্রুত। পি অফ এক্স হলো না, এই যে হয়েছে। যেহেতু পি অফ এক্স হচ্ছে সম্ভাবনা ফাংশন, লিখলে দ্রুত হতো তাই না? পি অফ এক্স সমান সম্ভাবনা ফাংশন, অতএব তুমি কি লিখবা? অতএব সামেশন পি অফ এক্স, ও এক্স এর মানও তো দেয়া থাকবে তাই না? এক্স এর মান দেয়া থাকতে হবে, না হলে হবে না। এক্স এর মান দেয়া থাকতে হবে, যেটা হচ্ছে 1 2 3 4। তাহলে তুমি এবার কি করবা? পি অফ এক্স এর সামেশন করে সেটা 1 হবে। সেই এই শর্ত ব্যবহার করে তুমি কোনো ধ্রুবক যদি দিয়ে দেয়, তোমার অজানার মান যদি এখানে বসিয়ে দেয়, সেটার মান বের করতে পারবা। এক্স এর মান কত থেকে কত, তুমি প্রত্যেকটা মান নিবা যেহেতু, তাহলে 1 থেকে 4। এবার তুমি কি করবা? এবার তুমি পি অফ এক্স এর জায়গায় এই ফাংশনটা বসিয়ে দাও, তারপর সামেশন করলে কে এর মান চলে আসবে। কারণ কি, তোমার এই সমীকরণের মধ্যে আমি যদি বসাই এটা কে এক্স প্লাস 1, এটা এক্স এর মান কত কত থেকে কত, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত 1। এই সমীকরণে শুধুমাত্র একটাই তোমার অজানা রাশি, এক্স কিন্তু অজানা রাশি না, কারণ এক্স এর জায়গায় সামেশনের জন্য মান বসে যাবে না। বুঝতে পারছো? তোমাকে একটা বেসিক দিয়ে দিই, এটা তুমি একটু লিখে রাখো। সামেশন সামেশন আর ইন্টিগ্রেশন। সামেশনের যদি তুমি লিমিট জানো, সামেশনের লিমিট দিয়ে তো আমরা ম্যাথ করি তাই না? মানে এক্স এর মান কত থেকে কত পর্যন্ত, এটা ধরো এক্স এর মান এ থেকে শুরু করে বি পর্যন্ত। এই যে লিমিট তো আমরা সবসময় জানি সামেশনের, আর ইন্টিগ্রেশনে লিমিট নাও জানতে পারি, জানতে পারি। যখন আমরা লিমিট জানবো এ থেকে শুরু করে বি পর্যন্ত, ধরো কোনো একটা ফাংশন, ধরো আমি দিয়ে দিলাম, ধরো একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন, তার সাথে আছে ডিএক্স, আর এখানে আছে যে কোনো একটা ফাংশন। এটা কি নির্দেশ করে বলো তো? এগুলো এগুলো ধরো এর ভিতর ধরো এক্স আছে, হ্যাঁ, এখানে ধরো এক্স আছে, এক্স আছে ঠিক আছে, কিন্তু এটার সামেশন করার পরে এ এক্স কি আর থাকবে? এখানে তো এ থেকে শুরু করে বি পর্যন্ত মান বসে যাবে, মানে এটুকু একটা মানই বোঝাবে, কোনো চলক থাকবে না এখানে, একটা মান বোঝাবে। ইন্টিগ্রেশনেও তাই, ইন্টিগ্রেশনে যখন আমরা লিমিট জানি তখন তো আমরা ইন্টিগ্রেশন করার পরে লিমিটগুলো তো বসাই তাই না? লিমিট বসিয়ে এটা বসাই, তারপর মাইনাস করে এটা বসাই, তো মান বসিয়ে ফেলি না? তো এই ইন্টিগ্রেশনটাও আমাদের মান ফেরত দেয়। মানে ধরো তোমার একটা ফাংশন আছে যে 5x², এটা ধরো তুমি সামেশন করে ফেললে, ধরো এক্স এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সামেশন করে ফেলে, তার মানে এই এক্স এর থাকবে না, এটা একটা মান হয়ে যাবে। কারণ কি, এক্স এর জায়গায় এই মানগুলো বসে দিয়ে এটা একটা মান হয়ে যাবে, মানে তখন আর কোনো চলক থাকবে না। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তাই, যখন তুমি লিমিট জানো তখন, যদি তুমি লিমিট জানো এক্স এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, 5x² dx, এই কাজ যদি তুমি করো তাহলে কি হবে বলো তো? এই কাজ করলে 5x² এর ইন্টিগ্রেশন করে কত হবে? 5x³/3। ওইটা হওয়ার পরে আবার লিমিট বসাতে হবে না, একবার এটা বসাতে হবে মাইনাস এটা বসাতে হবে, তার মানে এক্স এর জায়গায় কিন্তু মান বসে যাবে, তার মানে এটাও একটা মান হবে, মানে কোনো চলক আর থাকবে না। তো এটা তো যদি তুমি মনে রাখতে পারো তাহলে বুঝতে পারবা জিনিসটা। দেখো, এই যে সমীকরণ তৈরি করলাম, এখানে সামেশনের জন্য এক্স কিন্তু চলে যাবে, দেখো এক্স এর মান দেওয়া আছে মানে এক্স চলে যাবে, মানে শুধু কে পড়ে থাকবে। এগুলো একটু, এগুলো এমনি বোঝো জানি, কিন্তু আমি যে বলছি এগুলো মাথায় গেঁথে থাকবে, পরে যে কিন্তু সুবিধা হবে এই বেসিকগুলো। বিশেষ করে এই যে এই বেসিকটা, এটা যখন আমরা দুইটা চলক নিয়ে কাজ কাম করবো, মানে ডাবল ইন্টিগ্রেশন করবো, তখন এই এই কনসেপ্টটা খুব ভালো মতো কাজে লাগবে। যে কোনো একটা চলকের সাপেক্ষে যদি আমি সামেশন করে দিই, দেখো এখানে কিন্তু এক্স এর সাপেক্ষে সামেশন করে, এক্স এর মান দিয়া, মানে ওই চলকটা নেই, ওই চলকের মান তৈরি হয়ে যাবে অটোমেটিক। আর কোনো একটা চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন যদি করি, এই যে দেখো ডিএক্স আছে, মানে আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, আর লিমিট জানো, তার মানে ওই এক্স চলকটা থাকবে না, ওটা মান হয়ে যাবে। বুঝতে পারছো? তো তাহলে কি, এখানে যেহেতু তুমি এক্স এর সাপেক্ষে সামেশনটা করছো, তার মানে আর লিমিটটাও তুমি যেহেতু জানো, তার মানে হচ্ছে এই এক্সটা থাকবে না। তাহলে কি হবে? আর এটা যেহেতু ধ্রুবক, তুমি বাইরে নিয়ে চলে যেতে পারো, এভাবে লিখি। তো তাহলে এটাকে যদি আমি বাইরে নিয়ে চলে যাই, তাহলে কি থাকে? কে সামেশন এক্স প্লাস 1, এক্স এর মান কত থেকে কত, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। এখন তুমি আবার সামেশন দুইটাকে আলাদা আলাদা করতে পারো, তবে এখানে মান বসাতে পারো, কোনো সমস্যা নেই। মান করে 1 হবে, যেহেতু তোমাকে বলে দিয়েছে এটা একটা সম্ভাবনা ফাংশন। মানে আগের বার কি করছিল, আগের বার তোমার পুরো ফাংশনটা দেওয়া ছিল আর বলছিল এটা সম্ভাবনা ফাংশন কিনা যাচাই করো, আমরা করছিলাম। আর এবার এটা বলে দিয়েছে এটা সম্ভাবনা ফাংশন, যাচাই করার কিছু নেই, এখন বলেছে কে এর মান কত হবে।
কে এর মান কত হবে করার জন্য সম্ভাবনা ফাংশন হওয়ার যে দ্বিতীয় শর্তটা, যে প্রত্যেকটা সম্ভাবনা যদি আমি যোগ করি মানে সামেশন করি তাহলে 1 হবে, এটা ব্যবহার করব। তো এবার তুমি সামেশনটা করো। সামেশন করে এখানে দেখো x এর মান 1 বসাও, তাহলে কত হয় 1 + 1। তারপর তুমি 2 বসাও, তাহলে 2 + 1। 3 বসাও, তাহলে 3 + 1। 4 বসাও, তাহলে 4 + 1। তুমি আলাদা করে সামেশন করে নিয়ে এখানে 1 + 2 + 3 + 4 আর এখানে 4 বার 1 যোগ করতে পারো, কোনো সমস্যা নেই, মানে 4 গুণ 1 করতে পারো, কোনো সমস্যা নেই, সেম জিনিস 1। এবার কি করবা, কে এখানে সবগুলো মান দেখো 2, এটা যোগ করে 3, এটা যোগ করে 4, এটা যোগ করে 5, এটা যোগ করে 14 হবে না, সমান 1। অতএব কে সমান 1/14, এটাই আমাদের অ্যান্সার না? তো যদি তোমাকে দুই রকম প্রশ্ন করে, একটা হচ্ছে একটা ফাংশন দিয়ে দিল আর বললো যে এটা সম্ভাবনা ফাংশন কিনা যাচাই করো, তুমি অবশ্যই করতে পারবা। আর যদি তোমাকে একটা ফাংশন দিয়ে বলে যে এটা একটা সম্ভাবনা ফাংশন আসলেই, আর এখানে যদি একটা অজানা চলক থাকে আর অজানা ধ্রুবক থাকে, চলক না এটা, 1/14 মানে তো সবসময় সেমই থাকবে মানটা, এক্স এর মান তো চেঞ্জ হচ্ছে, এক্স চলক ঠিক আছে, আর কে তো ধ্রুবক, কোন একটা ধ্রুবক যদি তোমাকে দিয়ে দেয় আর বলে যে এটার মান নির্ণয় করো, তাহলেও পারবা, কারণ তুমি এই সামেশনের শর্তটা ব্যবহার করে পারবা। তো আশা করি বোঝা গেছে। তাহলে কে এর মান যদি তুমি জেনে যাও, তাহলে ফাংশনটা আসলে কত ছিল বলো তো, এ কে এর জায়গায় 1/14 বসালে কত ছিল তত, মানে পি অফ এক্স সমান আসলে কত বলো তো। যদি বলে যে কে এর মান নির্ণয় করে ফাংশনটি লেখো, তাহলে কি লিখবে, এবার তো আর কে লিখবা না, এবার তুমি 1/14 বসাবো, মানে 14 দিয়ে ভাগ হবে, মানে যে এক্স প্লাস 1/14। মানে বোর্ডে আসলে এই জিনিসটা আসছিল আর আমি এটা দিয়ে দিলাম, আসলে বোর্ডে এটাই আসছিল, বোর্ডে এই জিনিসটা, এখানে এক্স না থেকে ওয়াই ছিল, এখানে ওয়াই এর মান ছিল, তো সেম জিনিস তাই না, যে কোনো একটা চলক দিয়ে করলেই হলো, আমি এক্স দিয়ে করাচ্ছি, যদি প্রশ্নে ওয়াই থাকে তাহলে ওয়াই দিয়ে করবা। এখন এগুলো ছিল মানে বোর্ডে ছিল এই প্রশ্নটা, এটা দেখে আমি প্রথম প্রশ্নটা বানিয়ে দিয়েছি যে এটা সম্ভাবনা ফাংশন কিনা যাচাই করো পারবা, আর যদি বলে দেয় সম্ভাবনা ফাংশন আর কোন একটা মান নির্ণয় করতে বলে তোমাকে, সেটাও পারবা। আর মান নির্ণয় করার পরে যদি বলে আবার সেই ফাংশনটা লেখো, তাহলে তুমি ওই যে অজানা মান সেটার জায়গায় তোমার নির্ণীত মানটা বসিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। আর এখানে ফাংশন যখন তুমি দিবা তখন মানটাও দিয়ে দিতে হবে, যেহেতু সম্ভাবনা ফাংশন তাই মানগুলো দিয়ে দিতে হবে, 1 2 3 4। এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বোঝা গিয়েছে। এতক্ষণে কয় মিনিট হলো দেখি তো, 42 মিনিট হয়ে গিয়েছে। তো সম্ভাবনা ফাংশন যদি তুমি বুঝে যাও, এই যে সম্ভাবনা ফাংশন যদি তুমি বুঝে যাও, আমরা মেলা কিছুই পড়লাম সম্ভাবনা ফাংশনে, এই যে সম্ভাবনা ফাংশন তুমি যদি বুঝে যাও, তাহলে সম্ভাবনা ঘনত্ব ফাংশন বোঝা কোনো ব্যাপারই না। সম্ভাবনা ঘনত্ব ফাংশন, সম্ভাবনা ঘনত্ব ফাংশন কি কি বলতো, সম্ভাবনা ঘনত্ব ফাংশনে অবিচ্ছিন্ন মান গ্রহণ করা হয়, অবিচ্ছিন্ন মান গ্রহণ করার কারণে তোমার কাছে কোটি কোটি মান আছে, মানে কোটি কোটি মানের কোটি কোটি সম্ভাবনা আছে, তো সবগুলো তো তুমি আর যোগ করতে পারবা না, সে কারণে তুমি তখন ইন্টিগ্রেশন করবা। মানে সম্ভাবনা ঘনত্ব ফাংশনে একই জিনিস, ধরো সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে আর পি অফ এক্স দিয়ে বলা হয় না, সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে এফ অফ এক্স বলা হয়, এফ অফ এক্স। তো এখানে তুমি এফ অফ এক্স এ একটা মান ইনপুট দিবা, ওই সে একই জিনিস, এফ অফ এক্স টাও একই জিনিস, মানে সম্ভাবনা ফাংশন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন একই রকম জিনিস। এখানে তুমি একটা মান ইনপুট দিবা, ধরো সেটা হচ্ছে এক্স, কিন্তু এক্সটা এবার অবিচ্ছিন্ন, সম্ভাবনা ফাংশনে ছিল বিচ্ছিন্ন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশনে হচ্ছে অবিচ্ছিন্ন। এটা দেওয়ার পরে তুমি একটা আউটপুট আকারে কি পাবা, আউটপুট আকারে পাবা এ এক্স এর সম্ভাবনা, মানে তুমি এক্স এর সম্ভাবনা পাবা, এক্স এর সম্ভাবনা। বোঝা গিয়েছে? তাহলে যদি আমি বলি যে এফ অফ এক্স সমান হচ্ছে 2x, এবার যদি তোমাকে বলি যে মানে এক্স এর জায়গায় কিছু একটা বসিয়ে বলি যে কত, তুমি বলতে পারবা, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হলো, আমি যদি তোমাকে একটু দেখাই সম্ভাবনা ফাংশনে কি ছিল বলো তো, একটু ওয়েট করো, আমার মনে হয় একটু ল্যাগ দিচ্ছে, আমি চার্জে দিয়ে দিই তারপরে কাজ করি। আচ্ছা, তো দেখো জিনিসটা কি, এই যে সম্ভাবনা ফাংশনের মধ্যে আমার কি ছিল বলো তো, এই যে সম্ভাবনা ফাংশন, এই যে সম্ভাবনা ফাংশন, এখানে কি ছিল, এক্স এর একটা মান ইনপুট দিয়ে আমার এক্স এর সম্ভাবনা চলে আসছিল। এখন মান তো সীমিত তাই না, ধরো মান 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, সে কারণে একটা সম্ভাবনা আসছিল। আর এখন সম্ভাবনা ঘনত্বে যখন আমি যাব, সম্ভাবনা ঘনত্ব ফাংশন, একটু ঝামেলাই হয়ে গেল, বেশি দূরে চলে গিয়েছে এই দুইটা স্লাইড। যে সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এখানে তোমার মান মোট কয়টা আছে, কোটি কোটি মান না। ধরো তাপমাত্রা, তাপমাত্রা ধরো
আজকের তাপমাত্রার সম্ভাবনা যদি আমি নির্ণয় করি, ধরলাম সর্বনিম্ন আছে 30°C আর সর্বোচ্চ আছে 40°C। তো এর মাঝে কোটি কোটি মান রয়নি। এখন যদি তোমাকে আমি নির্দিষ্ট করে বলি যে 30 পয়েন্ট নাহলে 37.1819°C হওয়ার সম্ভাবনা কত, এখন কোটি কোটি মানের মধ্যে এই একটা আসার সম্ভাবনা একদম প্রায় জিরোর কাছাকাছি না? তোমার কাছে মান আছে কোটি কোটি মান, মানে 1/, অসীম সংখ্যক মান আছে। আমি যদি তোমাকে ওই যে অনুকূল ফলাফল আর মোট ফলাফল নিয়ে কাজ করতে বলি, তাহলে কি হবে? তোমার অনুকূল ফলাফল হচ্ছে একটা, তোমার মোট ফলাফল কত? 30 থেকে 40-এর মধ্যে কোটি কোটি মান আছে না, অবিচ্ছিন্ন চলক যেহেতু, তাই কোটি কোটি মান মানে অসীম সংখ্যক মান আছে। 1/∞ না, 1/∞ মান তো জিরো, 1/0 মান হচ্ছে ইনফিনিটি, আর 1/∞ মানে জিরো। মানে এককে তুমি অনেক বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে প্রায় জিরো হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে কি হয়, কোন একটা নির্দিষ্ট মানের ক্ষেত্রে সম্ভাবনা ঘনত্ব ফাংশন জিরো অ্যান্সার দেয়। মানে তুমি যদি একটা নির্দিষ্ট মান দাও, মানে যদি একটা নির্দিষ্ট মান দাও, যদি আমি বলি যে এফ অফ একটা নির্দিষ্ট মান, তাহলে কি হবে? তাহলে সেটা অ্যান্সার হবে জিরো। এটা একটু সূত্র আকারে লিখে নাও। বুঝতে পারছো? এটা সূত্র আকারে লিখে নাও। এই যে মোটামুটি বোঝা গেল। কারণ কি? কারণ সম্ভাবনা ঘনত্ব ফাংশনে যখন তুমি আসছো তখন তুমি অবিচ্ছিন্ন চলক নিয়ে কাজ করছো। অবিচ্ছিন্ন চলকে কোটি কোটি মান আছে। এখন তুমি যদি একটা নির্দিষ্ট মান দিয়ে বলো যে এটা আসার সম্ভাবনা কত বলেন দেখি, তখন কি হবে? তোমার মান আছে কোটি কোটি মান, কোটি কোটি মানের মধ্যে একটা মান কি আসবে? তুমি যদি পুরো বছরও দেখো, তারপরে দেখবা 30 থেকে 40 ডিগ্রির মধ্যে যদি তুমি খেয়াল করো, দেখবা 37.1819 একদম হুবহু এই মানটা কি আসবে? হতে পারে ধরো চলে আসলো 37.1818 এমন মান চলে আসলো, ধরো চলে আসলো 37.1919। তোমার যে 1819 আসবে সেটা তো খুবই কঠিন। কারণ কি? কারণ এর মধ্যে কোটি কোটি মান আছে, কোটি কোটি মানের মধ্যে একটা মান আসার সম্ভাবনা একদম প্রায় জিরো। সে কারণে সম্ভাবনা ঘনত্ব ফাংশনে যখন আসবো তখন একটা নির্দিষ্ট মান দিয়ে কাজ হবে না, একটা নির্দিষ্ট রেঞ্জ দেওয়া লাগবে। যে ধরো তুমি এমনভাবে প্রশ্ন করতে পারো, ধরো 30°C থেকে 32°C হওয়ার সম্ভাবনা কত? এটা ঠিক আছে, 30 ডিগ্রি থেকে 32 ডিগ্রির মধ্যে যে কোনো মান হওয়ার সম্ভাবনা কত সেটা তুমি জিজ্ঞেস করতে পারো। তুমি নির্দিষ্ট মান দিতে পারবে না যে শুধু 30 ডিগ্রি হওয়া লাগবে, এটা সম্ভাবনা কত? এটা সম্ভাবনা একদম প্রায় জিরো হয়ে যায়। সেখানে আমরা জিরো নিয়ে কাজ করি। তো জিরো, বোঝা গেল? তো সম্ভাবনা, আর যখন সম্ভাবনা ফাংশন ছিল তখন কি ছিল বলতো? সম্ভাবনা ফাংশনে, এই যে সম্ভাবনা ফাংশনে তোমার মান মাত্র 4-5টা করে ছিল না? এখানে তো 3টা মান, 3টা মানের মধ্যে একটা মান আসার সম্ভাবনা তো অবশ্যই জিরোর থেকে বেশি হবে। মানে একটা মান তুমি পাবা, একটা পি অফ একটা নির্দিষ্ট মান যদি আমি বলি, পি অফ নির্দিষ্ট মান তুমি বসালে অবশ্যই একটা সম্ভাবনা পাবা। কারণ কি? তোমার মোট ফলাফল তো সীমিত, অল্প, তো অল্পর মধ্যে একটা পাওয়া তো সম্ভাবনা তো পাবাই, তাই না? তো যদি কোটি কোটি মান থাকতো, কোটি কোটি মান থাকলে একটা মান পাওয়ার সম্ভাবনা তো জিরো। এটুকু একটু কষ্ট করে মাথায় গেঁথে নাও, তাহলে আমরা জিনিসটা এবার শিখতে পারবো। তাহলে বোঝা গেল। এখন কেমনে আমরা সম্ভাবনা নির্ণয় করব? আমরা সম্ভাবনা নির্ণয় করব একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, সেটা আমরা একটু পরে শিখছি। আপাতত আমরা দেখে নিই সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে কি হবে না সেটা আমরা কেমনে বের করব। এখন সম্ভাবনা ফাংশন যখন ছিল তখন কি করেছি? আমরা সামেশন করেছি। তাহলে তুমি বুঝতেই পারছো সম্ভাবনা ঘনত্ব ফাংশনের সময় আমরা ইন্টিগ্রেশন করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো তাহলে দেখো, এরকম আমরা কয়েকটা প্রশ্ন সলভ করে ফেলি। তো এই প্রশ্নগুলো সলভ করলে বোর্ডের প্রশ্ন হয়ে যাবে না, সমস্যা নেই। বোর্ডের প্রশ্ন, বইয়ের প্রশ্ন দেখবো ম্যাক্সিমাম হয়ে গেছে, আমি সেইগুলোই একটু বাছাই করে দিচ্ছি। তো আমি একটু পজ করে নিয়ে আসি প্রশ্নগুলো। আচ্ছা, তো নটরডেম কলেজের একটা প্রশ্ন দিয়ে দিই। এটা হচ্ছে নটরডেম কলেজের একটা প্রশ্ন, এটা হলো এফ অফ এক্স ইকুয়ালস টু 3x ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 14। এটা হচ্ছে একটা ফাংশন যেখানে বলা রয়েছে, দেখো যখন সম্ভাবনা ফাংশন ছিল তখন কিন্তু আমি এখানে x সমান 1, 2, 3, 4 এভাবে বসিয়ে দিতে পারছিলাম। কিন্তু যখন এটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন 1 থেকে 4-এর মধ্যে তো কোটি কোটি মান আছে, সেটা তো আমি আর কোটি সংখ্যক মান লিখে তো আর দেখাবো না, তাই না? তখন কেমনে দেখাবো? 1 থেকে শুরু হয়ে 4-এর মধ্যে। এটা সম্ভাবনা ফাংশনেও দেখানো যেত, কোনো সমস্যা নেই। যদি আমি এই প্রশ্নগুলোতে এভাবে বলতাম যে ধরো তোমাকে বলা রয়েছে যে এই যে প্রশ্ন এটা 1 থেকে 4 এমন না দিয়ে তোমাকে ধরো দিল যে এটা তোমাকে দিয়েছে যে 1 থেকে শুরু হয়ে 4-এর আগ পর্যন্ত। কিন্তু এটা তো তুমি বলছো যে পি অফ এক্স দাও, পি অফ এক্স মানে কি? এটা তো সম্ভাবনা ফাংশন।
সম্ভাবনা ঘনত্ব ফাংশন তো না, এটা সম্ভাবনা ফাংশন। দেখো বললেও দিয়েছে প্রশ্নে সম্ভাবনা ফাংশন কিনা। তার মানে বুঝতে পারছো এটা বিচ্ছিন্ন মান গ্রহণ করে, মানে 1 2 3 4 এই 4টা মান নিয়ে আমরা কাজ করলে কাজ হয়ে যাবে, মানে আমরা সামেশন করব। কিন্তু যদি তোমাকে পি অফ এক্স না বলে দিই, এফ অফ এক্স বলতে আর বলতে তো সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে কিনা। তার মানে তুমি কি বুঝতে 1 থেকে 4 পর্যন্ত শুধু 1 2 3 4 এগুলো না, অসীম সংখ্যক মান আছে, তখন তুমি ইন্টিগ্রেশন করতে। বুঝতে পারছো? এটা যদি তুমি বুঝে ফেলো তাহলে তোমার মোটামুটি সম্ভাবনা ঘনত্ব ফাংশনেরও অঙ্ক শেষ। তাহলে পি অফ এক্স যখন হবে তখন তোমার লিমিট দেওয়া থাকে এইভাবে, কোনো সমস্যা নেই, তুমি বুঝবে 1 2 3 4, অথবা মান এভাবে দিয়ে দেবে এক্স সমান 1 2 3 4। বেশিরভাগ ক্ষেত্রে এমনই দেয়। বুঝতে পারছো? আর যদি এমন দিয়েও দেয় তাও তো তুমি বুঝবা যে এটা বিচ্ছিন্ন মান, মানে 1 2 3 4ই হবে। বুঝতে পারছো? তো আশা করি বোঝা গিয়েছে। আর যখন সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে তখন তার কমা দিয়ে দিয়ে এভাবে দেওয়ার সুযোগ নেই, কারণ কোটি কোটি মান আছে, তখন এইভাবে দিবে। আশা করি বোঝা গিয়েছে। আমার দেখো খুবই ঝামেলা করছে আবার। আমি যদি চলে যাই ওখানে, এই যে প্রশ্ন এখানে, তাহলে কি এটা একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এফ অফ এক্স দিয়ে বোঝা উচিত। তারপরেও তোমার প্রশ্ন দেখে বুঝতে পারবে, সমস্যা নেই। এটা এখন গ নম্বরে কি বলছে, সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে কিনা। সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে কিনা। এখন কি করবা, সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে কিনা এটার জন্য প্রথমে তোমার কি দেখাতে হবে বলো তো। এখানে আমি যদি দেখাই যে সম্ভাবনা ঘনত্ব ফাংশন হওয়ার শর্ত, সম্ভাবনা ঘনত্ব ফাংশন হওয়ার শর্ত ওই সেই একই শর্ত। 1 নম্বরে কি, এক্স এর সকল মানের জন্য এফ অফ এক্স 0-র সমান বা বড় হওয়া লাগবে, এক্স এর সকল মানের জন্য। 2 নম্বরে কি, এবার কি করবো বলো তো, ইন্টিগ্রেশন করবো, যেহেতু অবিচ্ছিন্ন মানে কোটি কোটি মান আছে, আমরা সামেশন করে যোগ আকারে দেখাতে পারবো না। ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 1 হবে। কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন করব, ধরো এক্স আছে এ থেকে শুরু করে বি পর্যন্ত, তাহলে আমরা লিখবো এ থেকে বি। এমন অথবা আরেকভাবে প্রকাশ করে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, এটা আমি যদি আরেকভাবে দেখাই তোমাকে, এভাবে প্রকাশ করে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স। এখন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মাইনাস ইনফিনিটি মানে হলো একদম লোয়েস্ট মান, মানে যেখান থেকে শুরু, মানে এটা এ যে দিলাম এ মানে তো সর্বনিম্ন সংখ্যাটা, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত তো ইন্টিগ্রেশন করছি, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এ থেকে শুরু করে একদম বি পর্যন্ত। এখন মাইনাস ইনফিনিটি বলতে বোঝায় তুমি সর্বনিম্ন যে মানটা আছে চলকের, আর ইনফিনিটি বলতে বোঝায় যে সর্বোচ্চ যে মানটা আছে। কারণ অনেকে ভাবে 0 থেকে শুরু করবো, কিন্তু 0 তো নাই হতে পারে, তোমার -10 থেকে তো শুরু হতে পারে। তো প্রথমে 0 না দেওয়া উচিত, 0 না দিয়ে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এভাবে প্রকাশ করে, অথবা এ থেকে বি এভাবে দেয়। আর এ হচ্ছে কোন জায়গা থেকে শুরু আর বি হচ্ছে কোন জায়গা থেকে শেষ, তো ইন্টিগ্রেশনে যা করে আর কি, মোটামুটি বোঝা গিয়েছে। তো এইগুলো আমরা দেখবো। তাহলে তুমি একটা জিনিস দেখো, সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে কিনা সেটা কেমনে বুঝবা। দেখো তুমি এক্স এর মান যাই বসাও, তুমি কিন্তু কখনো নেগেটিভ মান পাবা না। বোঝা গিয়েছে তো, তাই না? তো আসলে এই প্রথম শর্তটা আসলে ওইভাবে দেয়া লাগে না, মানে প্রথম শর্ত দেখানো লাগে না। তো কখনো যদি ইচ্ছা না করে যে দেখাবা না, তাহলে দেখিও না, সমস্যা নেই। আমি যে গাইড থেকে দিচ্ছি কোনো জায়গায় দেখানো নেই, একবারে দেওয়া আছে যে কেমনে উত্তর করা আছে দেখবা, দেওয়া আছে এফ অফ এক্স সমান এই জিনিসটা, তারপর দেবো যে আমরা জানি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স সমান, আমরা জানি এফ অফ এক্স সম্ভাবনা ঘনত্ব ফাংশন হলে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স সমান 1 হবে। এবার আমরা ইন্টিগ্রেশনটা নির্ণয় করে দেবো, তাহলেই কাজ শেষ। এত ঝামেলা কিছুই দেওয়া নেই। বুঝতে পারছো? মানে একদম 1 নম্বর শর্তটাও যে তোমার পূরণ করে দিতে হবে এমন না। তো 1 নম্বর শর্ত তুমি ইগনোর করতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা একবারে ইন্টিগ্রেশনটাই করি। 1 নম্বর শর্ত কি কারণে ইগনোর করলাম জানো? যখন সম্ভাবনা ফাংশন ছিল তখন তো তুমি একটা একটা করে মান বসিয়ে দিতে পারছিলে, কিন্তু সম্ভাবনা ঘনত্ব ফাংশনে কি হয়েছে বলো তো? সম্ভাবনা ঘনত্ব ফাংশনে হয়েছে নির্দিষ্ট মানের জন্য সম্ভাবনা ঘনত্ব ফাংশন থেকে আমি 0 পাই, কারণ কি 1 কোটি মানের মধ্যে খালি একটা মান, তখন আমরা 0 পাই। আর এখানে দেখো তুমি মান কিন্তু বসাতে পারবা না, 1 2 3 4 কি বসাতে পারবা? বসাতে পারবা না। তারপরে তুমি একটা কাজ করতে পারো, তুমি দেখো এফ অফ 1 তুমি বের করতে পারো, মানে তুমি 1 বসিয়ে দেখতে পারো। না থাক, কিছু করা লাগবে না, তুমি একবারে প্রথম শর্তটা বাদ দিয়ে তুমি পরের শর্তে চলে আসো, কারণ তোমার তো কোটি কোটি মান আছে, তুমি তো অত তো বসাতে পারবা না। আবার একটা নির্দিষ্ট মান বসালে তো আবার 0 আসবে, যেহেতু কোটি কোটি মানের মধ্যে একটা মান আসার সম্ভাবনা প্রায় 0। সে কারণে তোমার আর 1 নম্বর শর্ত করা লাগবে না যদি সম্ভাবনা ঘনত্ব ফাংশন বলে।
তো তুমি একবার 2 নম্বর শর্ত প্রমাণ করে দাও, তাহলে হয়ে যাবে। তো কি করবা, একটু বাংলা লিখে দিবা যে f of x সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে যদি ইন্টিগ্রেশন f of x dx সমান 1 হয়। মানে সবগুলো সম্ভাবনা যদি যোগ করি, কোটি কোটি সম্ভাবনা যোগ করা মানে তো ইন্টিগ্রেশন, সেটা যোগ করে 1 হয়। তাহলে কি হবে, ইন্টিগ্রেশন f of x dx সমান 1 না 1 হলে সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে, তো 1 হয় নাকি সেটাই বের করব। তো দেখো এটা কত থেকে কত হবে, তুমি একটু লিখে দেবে, এটা হবে a থেকে শুরু করে b পর্যন্ত, অথবা তুমি লিখতে পারো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, এটাই লিখে দেবে ভালো হবে। এবার কি করবা, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি কত আসলে 1 না, সর্বনিম্ন মান বোঝাইছে মাইনাস ইনফিনিটি দিয়ে, এটা হচ্ছে 1, আর ইনফিনিটি মানে হচ্ছে সর্বোচ্চ যত, এটা আসলে মান ইনফিনিটি তা নেই, ইনফিনিটি একটা প্রতীকী চিত্র দিয়ে বোঝানো হয়েছে, এটা হচ্ছে লিমিটের সর্বোচ্চ মানটা মানে 4। এবার f of x কত, 3x ইন্টু এক্স মাইনাস 1 বাই 14। এবার কি করবা তুমি বলো তো, আমি একটু নিচে করি এগুলো তাহলে ভালো হয়। এই যে এবার কি করবো বলো, এবার ইন্টিগ্রেশনের সূত্র তো তুমি নিজেই করতে পারবা, এটা 3 আর নিচে 14, এটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যায়, তাহলে 3/14 বাইরে নিয়ে চলে গেলাম ইন্টিগ্রেশন। এবার এগুলো গুণ করে দাও, এভাবে তো হয় না, তাহলে হবে x স্কয়ার মাইনাস এক্স ডিএক্স। এখন তুমি দুইটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে দেখাবা, ভালো হবে। যখন তুমি খাতায় অ্যান্সার করছো তখন আলাদা করে দেখালেই ভালো হবে, মানে একটু বড় করে দেখালেই। তাহলে এখানে কি হবে, ইন্টিগ্রেশন এক্স স্কয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এখন পুরোটুকুর সাথে তো 3/14 গুণ করেছিল, তাই তুমি একবারই ব্র্যাকেট দিতে পারো এইভাবে, অথবা এইভাবে দাও, সমস্যা নেই। অথবা আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট তো নেই, তাহলে ফার্স্ট ব্র্যাকেটই দিই, এভাবে করতে পারো। অথবা তুমি একবার ইন্টিগ্রেশন করে দিলেও হবে, এই যে এখান থেকে একবারে করে দিলেও হবে। কারণ কি দেখো 3/14, এবার কি হবে, এক্স স্কয়ার ইন্টিগ্রেশন হবে আর এক্স এর ইন্টিগ্রেশন হবে, এক্স স্কয়ার ইন্টিগ্রেশন করলে হবে এক্স কিউব বাই 3 মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কয়ার বাই 2, এটা হয়ে যাবে না। আর আচ্ছা লিমিট তো 1 থেকে 4 দিতে হবে, তাহলে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, এটা হবে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। এবার কি হবে, 3/14 বসাবা, 3/14 বসানোর পর একবার 4 বসাবা পুরোটুকুতে, তারপর মাইনাস দিয়ে এই 1 বসাবা, মনে আছে তো নিশ্চয়ই, আগের ভিডিওতে করে আসলে। তাহলে কি হবে, এবার তুমি এই যে 3/14, এবার তুমি কি করবা, এবার এই পুরোটুকুর জায়গায় 4 বসাও, তাহলে কত হয় 4 কিউব বাই 3 মাইনাস 4 স্কয়ার বাই 2, এটুকু বসালে এবার তুমি মাইনাস দিয়ে এই 1 বসাও, তাহলে কত হয় 1 কিউব বাই 3 মাইনাস 1 স্কয়ার বাই 2, বুঝা গিয়েছে। এবার কি করবা, এবার 3/14 বসাবা, এবার তুমি মান বের করো কত হয়, 4 কিউব বাই 3 মানে কত, 4 কিউব মানে 64/3 মাইনাস 4 স্কয়ার মানে 16/2। এবার তুমি একবারে মাইনাস করে দাও, মাইনাস 1 কিউব বাই 3 মানে 1/3, আর মাইনাসে মাইনাসে প্লাস 1 স্কয়ার বাই 2 মানে হাফ। এবার তুমি লসাগু করে দেখো কত আসে, 1/14, এটা যদি তুমি লসাগু করো তাহলে কত হয়, 6 হয়, আর এখানে হয় 128 মাইনাস এখানে কত হবে 348 মাইনাস 2 প্লাস কত হয় বলো তো, 3 হয়। আচ্ছা হবে নাকি দেখি দিনই, 3/14 গুণ 128 থেকে 48 বাদ দিলে 80 হয়, মাইনাস 2 হয় 78, 3 হয় 81/6। আচ্ছা মিলল না তো, এটা 1 আসা উচিত, আমি একটু দেখে নিই কোনে ভুল করলাম। আচ্ছা তো জিনিসটা আসলে হলো প্রশ্নে ভুল ছিল, প্রশ্নে বলা ছিল যে এটা 1 থেকে 4, কিন্তু উত্তরে করা রয়েছে 1 থেকে 3 পর্যন্ত, মানে প্রশ্ন আসলে ভুল ছিল, মানে গাইডে ভুল লেখা ছিল, এখানে 4 হবে না, এখানে 3 হবে, 1 থেকে 3 পর্যন্ত করতে হবে, তাহলে এগুলো বাদ যাবে, একবারে এই করে দিই, এটাও ই করে দিই, এটাও বাদ দিয়ে দিই, তাহলে 1 থেকে করতে হবে আমাদের 3 পর্যন্ত, তাহলে কি হবে, এটা হবে 1 থেকে 3 পর্যন্ত, এটা 1 থেকে 3, এটা 1 থেকে 3, ইন্টিগ্রেশন তো সেম জিনিস, মান বসানোর জায়গায় একটু ঝামেলা। এবার 3 কিউব বাই 3 মাইনাস 3 স্কয়ার বাই 2, তারপর জিনিস সেম, 3 কিউব মানে কত 27/3 হয় 9, মাইনাস 3 স্কয়ার মানে 9/2, মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, এটা হবে 1/3 মাইনাসে মাইনাসে প্লাস 1/2। এবার তাহলে কত হবে, তুমি লসাগু করো এবার, 3 দুগুণে 6, আবার লসাগু যায়, তাহলে 6 নং হয় 54 মাইনাস 3 নং 27 মাইনাস 2 যোগ 3, তাহলে এবার কত হয় 27, 25, 28/6, এই যে দেখো
কাজ চলে এসেছে। 3 দিয়ে তুমি 6 কাটো, আচ্ছা 28 আর 6 কাটো, এটা হয় 3, এটা হয় 14। এই 3 আর এই 3 কাটা, এই 14 আর এই 14 কাটা, মানে সমান করে 1 হয়। তাহলে দেখো কি সুন্দর একটা অঙ্ক। কোনো একটা ফাংশন তোমাকে বলে দিল, লিমিট বলে দিল যে এত থেকে এত পর্যন্ত, বলেছে সম্ভাবনা ঘনত্ব ফাংশন কিনা, মানে বলছে এটা অবিচ্ছিন্ন। ঘনত্ব তো বলতো না, না হলে অবিচ্ছিন্ন মানে ইন্টিগ্রেশন করতে হবে বলছো। এখন ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তুমি এ থেকে বিও লিখতে পারো। এ থেকে বি লিখলে তোমার বলে দিতে হবে যদি যদি এ থেকে শুরু করে এক্স আর এক্স থেকে শুরু করে বি এই লিমিটটা হয়, তাহলে এই জিনিস বলে দেওয়া লাগবে। তা না করে তুমি একবারে মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটি দেখাও। মাইনাস ইনফিনিটি মান না, এটা বোঝাচ্ছে সর্বনিম্ন যে লিমিট সেটা, প্লাস ইনফিনিটি মানে বোঝাচ্ছে সর্বোচ্চ লিমিট। এইভাবে ইন্টিগ্রেশন করে যেভাবে সূত্রে শিখাইছিলাম আগের ভিডিওতে, সেভাবে করে তুমি যদি দেখো যে 1 হবে, তাহলে তুমি বলে দিবা হ্যাঁ এটা একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন। আশা করি বোঝা গিয়েছে। তো এই অঙ্ক একটু ঘুরিয়ে দেওয়া যেত না? ধরো এই 3/14, অথবা যে কোনো একটা ধ্রুবককে আমি যদি এই ধ্রুবক না দিয়ে যদি আমি এখানে কে দিয়ে দিতাম, অথবা পুরো 3/14 এটাকে যদি আমি কে দিয়ে দিতাম, যে এটাকে ধরো আমি লিখে দিতাম যদি কে, আর বলতাম যে এটা আসলে একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন। তোমাকে প্রশ্নই বলে দিতাম যে এটা একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন, মানে কি না এসব বাদ, এটা একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন। এবার তোমাকে বলে দিলাম কে সমান হোয়াট। করতে পারতে না? এটা একটু নিজে করো, আমিও করে দিচ্ছি, দ্রুত করবে এবার। কিন্তু এবার তুমি এই জিনিসটা নিজে করবা, নিজে খাতায় করো, তারপরে আমার ভিডিওটা দেখো, ভালো লাগবে না। তো আমি এবার কি প্রশ্ন করবে, এভাবে এক্স সমান হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1, 3/14 না দিয়ে আমি একবারে কে দিয়ে দেবো, বলে দেবো এটা একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে। বলবা কে সমান কত। একদম সেম জিনিস, কিন্তু সুন্দর মতো হবে। তাহলে কি হবে প্রশ্নটা? একদম সেম প্রশ্ন। এটা হচ্ছে এফ অফ এক্স সমান হচ্ছে 3/14, এক্স ইন্টু এক্স মাইনাস 1 ছিল, আমি একবারে দিয়ে দিলাম, ধরো কে না দিয়ে ধরো আমি দিলাম এ ইন্টু এক্স এক্স মাইনাস 1। এখানে এক্স এর মানও আমি দিয়ে দিলাম, এক্স এর মান হচ্ছে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত। এখন আরেকটা জিনিসও দেয় জানো, সমান চিহ্ন দিয়ে 0 দেয়, 0 দিয়ে বলে অন্যথায়, এটা দিয়ে দেয়। এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। এই যে এমন প্রশ্নে দিয়ে দেবে না, যে এখানে দিয়ে সমান দিয়ে 0 দেবে, 0 দিয়ে বলবে যে অন্যথায়। অন্যথায় মানে হচ্ছে সম্ভাবনা পাবো যখন এক্স এর মান 1 থেকে 3 পর্যন্ত, অন্য কোনো মানের জন্য সম্ভাবনা পাবো না। মানে এক্স এর মান তুমি 10 বসাও, কোনো সম্ভাবনা পাবো না। মানে এইটুকু নিয়ে আমার আসলে কোনো কাজ নেই। তুমি এখানে 1 থেকে 3 পর্যন্ত তো করবো। 1 থেকে তুমি যদি 1 থেকে 10 পর্যন্ত করো, তাহলে 3 পর্যন্ত মান পাবা, আর 3 থেকে 10 পর্যন্ত যে আর কোনো মান পাবা না। এটা বোঝাচ্ছে যে 0 অন্যথায়। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। তেমন দিয়ে দেবে যে 1 থেকে 3 পর্যন্ত মানের জন্য তুমি এটা পাবা, আর অন্য সব মানের জন্য তুমি সম্ভাবনা পাবো 0। মানে অন্য কোনো মান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আমাকে তোমাকে ধরে বলে দিলাম যে এটা একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন, বলে দিলাম এটা হচ্ছে সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে, বলে দিলাম সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে, এটা বলে দিলাম। মানে এটা অলরেডি একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন বলে দিয়েছি, যাচাই করার কিছু নেই। তাহলে কি কি হবে, এর মান নির্ণয় করে দেন। তো কেমনে করবেন এটা, এভাবে লিখে এবার কি করতে হবে, ওই ইন্টিগ্রেশনের সূত্রই কিন্তু এবার ইন্টিগ্রেশন করে তার মান পাবা না। ইন্টিগ্রেশন করলে এক্স গুলো কিন্তু চলে যাবে। তুমি যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, তাহলে তো 1 থেকে 3 পর্যন্ত হয়ে এক্স গুলো ভ্যানিশ হয়ে যাবে, তোমার পড়ে থাকবে শুধু এ সমীকরণের মধ্যে। তাহলে সমীকরণের মধ্যে শুধু এ পড়ে থাকলে এর মান বের করতে পারবা। তাহলে কি হবে, তুমি একটু বাংলায় লিখে দিবা, বাংলা লেখার পরে লিখবা যে সম্ভাবনা ঘনত্ব ফাংশন যেহেতু, তাই এটার ইন্টিগ্রেশন করে 1 হবে, এটা লিখে দিবা। তাহলে তারপর তুমি বসিয়ে দিবে এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স। আগেবার আমরা বের করে দেখলাম যে মান কত হয়, মান বের করে আমরা 1 পেয়ে গেলাম। এবার কি করব, এবারে যেহেতু বলে দিয়েছে এটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন, তার মানে অবশ্যই এটা 1 হবেই। তো এটা ব্যবহার করে আমরা এবার কাজগুলো করব। তাহলে কি হবে, ইন্টিগ্রেশন কত থেকে কত, 1 থেকে 3 পর্যন্ত, এফ অফ এক্স কত, এ এক্স ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স সমান হচ্ছে 1। বোঝা গিয়েছে? যদি বোঝা যায় তাহলে কাজগুলো এবার খুবই সহজ হবে। দেখো এটাকে বাইরে নিয়ে এসো, ধ্রুবক যেহেতু গুণাকারে আছে বাইরে। এবার 1 থেকে 3, এক্স ইন্টু এক্স মাইনাস 1 মানে কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স না, সেটার মান হবে 1। আবার আগাও, এটা হচ্ছে এ। এবারে ইন্টিগ্রেশন লাগছে না, কারণ তুমি এক্স স্কোয়ার মাইনাস এক্স একবারে মনে মনে করতে পারো, অথবা দুইটাকে আলাদা 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 করে করতে পারো। দেখো একটা কমন ভুল আমারও হয়, সবারই হয়, তোমারও হবে না যদি সতর্ক না থাকো। সেটা হচ্ছে শেষে ডিএক্স দেয় না। ডিএক্স না দিলে কিন্তু খুবই সমস্যা। ইন্টিগ্রেশনের একদম ঢাল হচ্ছে ডিএক্স। তো তাহলে এবার যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে এক্স স্কোয়ার জায়গায় পাবা এক্স কিউব বাই 3 মাইনাস এক্স এর জায়গায় পাবা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। এটা ইন্টিগ্রেশন করবা, থার্ড ব্র্যাকেট দিবা যেহেতু লিমিট আছে, লিমিট দিয়ে 1 থেকে 3 লিখে দিবা, সেটার মান হচ্ছে 1। সে একই কাজ না?
এ দিয়ে এবার তুমি পুরোটুকু জায়গায় 3 বসাও, 3³/3 মাইনাস 3²/2 পুরোটুক দিয়ে এবার মাইনাস কত হয় 1 বসাও, 1³/3 মাইনাস 1²/2 এমন হবে না? এটার মান আসা উচিত 1। তো দেখো আমি কিন্তু এই মান বের করে রেখেছি, এখন আমি আর করছি না এই জিনিসটা। দেখো এখানে কিন্তু আমি এই কাজটা করে রেখেছি। এই কাজটা করে কত আসছিল 28/6 বা 14/3 মান আসছিল, কিন্তু 14/3 মান আসছিল। লসাগু টসাগু করে 28/6 যেটা আবার কাটাকাটি করে 14/3, তাহলে এই মানটাই আসবে নিশ্চয়ই ওখানেও। তো এখানে তাহলে মান কত আসছিল এই মানটুকু 14/3, মানে a গুণ 14/3 সমান হচ্ছে 1। অতএব এর মান তাহলে কত হচ্ছে, এর মান হচ্ছে 3 ওই পাশে নিয়ে যাও, 14 নিচে, তার মানে 3/14। খুবই সুন্দর অঙ্ক না? এই অঙ্কগুলো কিন্তু ঘ নম্বরে চলে আসবে। ঘ নম্বরের অঙ্ক করালাম এখন বেশিরভাগ, ঘ নম্বরে আমরা পেরে যাবো, সমস্যা নেই। তো তাহলে জিনিসগুলো কি বলতো, এই যে সম্ভাবনা ফাংশন, এটা তোমার বিচ্ছিন্ন মান গ্রহণ করে। আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন এখানে বিচ্ছিন্ন চলক বলে দিচ্ছি আমি, আচ্ছা বিচ্ছিন্ন মান বলে দিই। আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন এটা হচ্ছে অবিচ্ছিন্ন মান। দুইটা ফাংশনে আমি যদি কোনো একটা মান ইনপুট দিই, সে ফেরত দিয়ে দেয় হচ্ছে একটা সম্ভাবনা। কিন্তু এই যে সম্ভাবনা ঘনত্ব ফাংশন, আচ্ছা এটাকে প্রকাশ করা হয়েছে p(x) দিয়ে, p(x), আর এটাকে প্রকাশ করা হয়েছে f(x) দিয়ে। কিন্তু f(x) এর একটা সমস্যা আছে, যেহেতু এখানে অসীম সংখ্যক মান আছে, তাই একটা নির্দিষ্ট মান আসার সম্ভাবনা আছে 0। মানে f একটা নির্দিষ্ট মান যদি বসাই, নির্দিষ্ট মান মানে f(x) এর মধ্যে যদি আমি একটা নির্দিষ্ট মান দিই, একটা নির্দিষ্ট মান মানে একটাই মান, নির্দিষ্ট মান, সেটা হয়ে যায় 0। তখন কেন হয় বলবো, দেখো নির্দিষ্ট মান একটু পরে বলছি। তো এই যে মোটামুটি বোঝা হয়ে গেল। আরও কি কি বলতো, p(x) এর মান সর্বদা 0 থেকে বড় হবে অথবা 0 সমান হবে, f(x) এর মানও সর্বদা 0-র বড় বা সমান হবে। এটা তোমার দেখানো লাগে না, সমস্যা নেই। p(x) এরটা দেখাতে পারে, f(x) এরটা দেখাতে পারবে না, কারণ নির্দিষ্ট মান দিলে তো আবার 0 হয়ে যাবে, সে কারণে দেখানোর দরকার নেই। আর আরেকটা জিনিস, সামেশন p(x) x যদি a থেকে b এর মধ্যে হয়, মানে a থেকে শুরু করে x এর মান b পর্যন্ত, বিচ্ছিন্ন মানগুলো মানে 1 থেকে যদি 10 হয়, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এমন, তাহলে x এর মান হবে a থেকে শুরু করে b পর্যন্ত, এটার মান তুমি পাবা 1। আর f(x) এ কি পাবা, f(x) কে তুমি ইন্টিগ্রেট করবা, মানে ইন্টিগ্রেশন করবা, যেটা হবে a থেকে শুরু করে b পর্যন্ত। এবারও কিন্তু x এর মান a থেকে শুরু করে b পর্যন্ত, কিন্তু এবার a থেকে b পর্যন্ত যে কোনো মান, কোনো বিচ্ছিন্ন মান না, অবিচ্ছিন্ন মান। তো এটা তুমি যদি ইন্টিগ্রেশন করো x এর সাপেক্ষে, dx অবশ্যই দিতে হবে, সেটার মানও তুমি 1 পাবা। এটা ব্যবহার করে তুমি দুই রকম টাইপের ম্যাথ করতে পারবে। একটা হচ্ছে তোমাকে একটা ফাংশন দিয়ে দেবে, অথবা এখানে একটা ফাংশন দিয়ে দেবে, বলবে সম্ভাবনা ফাংশন কিনা অথবা সম্ভাবনা ঘনত্ব ফাংশন কিনা, এটা তো দিয়ে তুমি বের করবা। অথবা কি বলবে, তোমার বলে দেবে যে এটা অলরেডি একটা সম্ভাবনা ফাংশন বা সম্ভাবনা ঘনত্ব ফাংশন বলে দেবে, আর ফাংশনের মধ্যে একটা ধ্রুবক থাকবে, ধরো একটা ধ্রুবক অথবা কে, এসব দিয়ে বলবে এটার মান নির্ণয় করে, এটাও পেরে যাবা। আশা করি বোঝা গিয়েছে। তো এই পর্যায়ে আরেকটা জিনিস আমাদের একটু শিখে নিতে হবে। ধরো তোমার x এর মান 1 2, আচ্ছা 0 1 2 3 4 5, ধরো 0 থেকে 5 পর্যন্ত, 0 1 2 3 4 5। এখন একটা নির্দিষ্ট মান তুমি যদি সম্ভাবনা ফাংশনে বসাও, তাহলে একটা একটা সম্ভাবনা পেয়ে যাও, তাই না? আর একটা নির্দিষ্ট মান যদি তুমি সম্ভাবনা ঘনত্ব ফাংশনে বসাও, তাহলে তুমি 0 পাও। বুঝতে পারছো এইটা, এই জিনিসটা বুঝতে পারছো? এখন যদি তোমাকে এখানে যদি বলে দিতাম যে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত আসার সম্ভাবনা কত, মানে মোট সম্ভাবনা কত, তাহলে তুমি কি করবা? এটার জন্য আমরা সামেশন ব্যবহার করি। দেখো সামেশন ব্যবহার করে আমরা কি পাইছি, মূলত মোট সম্ভাবনা পাইনি। আমরা যখন যাচাই করছিলাম তখন আমরা সবগুলো মানই নিয়ে কাজ করছিলাম, সেই কারণে সামেশনের মধ্যে সবগুলো মান দিছিলাম। এখন তোমাকে তো বলতেই পারে যে এক্স এর মান ঠিক আছে 0 থেকে 5 পর্যন্ত, তোমাকে ধরো বললো যে 1 থেকে 3 পর্যন্ত আসার সম্ভাবনা কত, সেটার জন্য তোমার সামেশনই, কারণ সামেশন মানে বলছে ওই সবগুলো সম্ভাবনার যোগফল, সবগুলো না, মানে তুমি লোয়ার লিমিট আর আপার লিমিট যত বসাচ্ছ সেইটুকুর সম্ভাবনার যোগফল। তাহলে তুমি যখন যাচাই করছো তখন তো তুমি একদম 0 থেকে 5 পর্যন্তই বসাবা, তাই না? মানে একদম সব সম্ভাবনায় যোগ করে দিবা, তাহলে তো 1 হবে। কিন্তু যদি তুমি মাঝের কোনো জিনিস বসাই, এগুলো তো যোগ করে 1 হবে না, তাই না? 1 এর চেয়ে ছোটই হবে, 1 এর চেয়ে ছোট হবে, হতে পারে ধরো 0.6 হলো, মোট যোগ করে হবে 1, ঠিক আছে। কিন্তু তোমাকে তো বলতেই পারে প্রশ্নে যে 1 থেকে 3 পর্যন্ত আসার সম্ভাবনা বের করো। তো 1 থেকে 3 পর্যন্ত আসার সম্ভাবনা মানে কি, 1 আসার সম্ভাবনা, 2 আসার সম্ভাবনা, 3 আসার সম্ভাবনা, সবগুলোর যোগফল, তার মানে তোমার সেই সামেশনই। তাহলে কি হবে, সামেশন
এক্স এর মান 0 থেকে 0 তো না 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, তারপর সেই আবার পি অফ এক্স। এটা করলে তোমার চলে আসবে 1 থেকে 3 পর্যন্ত মান হওয়ার সম্ভাবনা, মানে মোট সম্ভাবনা ঘনত্ব ফাংশনের জিনিসটা। তাই তোমাকে তো ধরো বলে দিল যে এক্স এর মান হচ্ছে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত বলে দিল। এখন নির্দিষ্ট মান দিলে তো 0, এখন তুমি নির্দিষ্ট মান না দিয়ে তোমাকে ধরো বললো যে 1 থেকে 3 পর্যন্ত আসার সম্ভাবনা কত, মানে 1 থেকে 3 এর মধ্যে যত কোটি কোটি মান আছে যে কোনো কিছু আসতে পারবে, কিন্তু 1 থেকে 3 হতে হবে। তাহলে তুমি কি করবা, 1 থেকে 3 মানে কি 1 থেকে 3 পর্যন্ত প্রত্যেকটা যে সম্ভাবনা তাদের যোগফল না, তার মানে তো সেই ইন্টিগ্রেশনই, কোটি কোটি সংখ্যা আছে তো তাই ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন 1 থেকে শুরু করে 3 পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। এটা করলে তুমি পেয়ে যাবে মান 1 থেকে 3 পর্যন্ত হওয়ার মোট সম্ভাবনা কত। এটা নির্দিষ্ট বিন্দু তো না, একদম 1 থেকে 3 পর্যন্ত কোটি কোটি যত মান আছে সবগুলোর সম্ভাবনা একবারে, এই যে এটা ইন্টিগ্রেশন 1 থেকে 3। আর তুমি যখন যাচাই করছো যে এটা এই ফাংশন কিনা, তখন তুমি একদম 0 থেকে 5ই বসিয়ে দিয়েছো, কারণ তুমি মোট যতগুলো সম্ভাবনা আছে সবগুলো যোগ করছো। কিন্তু সবগুলো তো যোগ না করে তোমাকে বলতে পারে যে কোন একটা আংশিক পরিমাণ সম্ভাবনা বের করো। বুঝে গিয়েছে? এখানে ধরো তোমার ঘ নম্বরের প্রশ্ন বলতেই পারতো যে এই যে এই প্রশ্নটা, এই যে এই প্রশ্ন তোমাকে বলতে পারতো যে এফ অফ 2 থেকে 3 পর্যন্ত আসার সম্ভাবনা কত বলতে পারতো, অথবা 2 থেকে 2.5 আসার সম্ভাবনা কত। যেহেতু এটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন, তাই তো এমন মান হতে পারে 2 থেকে 2.5, এটা আসার সম্ভাবনা কত। একদম সেম ভাবে তুমি ইন্টিগ্রেশন করে দিতে, ইন্টিগ্রেশন করে 2 থেকে 2.5 দিতে, এফ অফ এক্স দিয়ে সেম ভাবে ইন্টিগ্রেশন করে তুমি খালি এই লিমিটটা ব্যবহার করতে, কারণ কি তোমাকে এইটুকু বের করতে বলেছে। মানে এটা তো আসলে মোট সম্ভাবনা, তাই না? মোট মানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যতগুলো সম্ভাবনা আছে সবগুলোর যোগফল, তো সেটা বের করলে বেড়ে যেতে। তোমার এই যে এই প্রশ্নটা, এই যে এখানে যে প্রশ্ন আছে, এই যে এই প্রশ্ন, আইডিয়াল প্রশ্ন হলো গ নম্বরে এমন কে এর মান দিয়ে দেবে, আর ঘ নম্বরে বলবে যে ধরো ঘ নম্বরে তোমাকে একটা প্রশ্ন দিল পি অফ, ধরো বলে দিল যে 2 3, তার মানে কি বুঝলে, এটা হচ্ছে পি অফ এক্স আর সম্ভাবনা ফাংশন, মানে এটা আলাদা আলাদা মান, মানে শুধু 2 আর 3, মানে 2 হওয়ার জন্য যে সম্ভাবনা, 3 হওয়ার জন্য সেই সম্ভাবনা, সেগুলোর যোগফল। তাহলে তুমি এটা সমান কি লিখতে পারতে, এটা সমান তুমি সেম ভাবে লিখে দিতে পারতে যে সামেশন, মানে সামেশন করলে তো মোট সম্ভাবনা বের হয়, তো সেই সামেশনই করবা, কিন্তু এবার 2 থেকে 3 পর্যন্ত, মানে এক্স এর মান 2 থেকে 3 পর্যন্ত সামেশন পি অফ এক্স। এটা করে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত আসার সম্ভাবনা কত, এইটুকু। আর যখন আমি যাচাই করছি তখন তো পুরোটুকুই করছি যাচাই, বুঝতে পারছো? সামেশন এই কাজে, সামেশন মানে হচ্ছে ওই অনেকগুলো সম্ভাবনার যোগফল নির্ণয় করে। এখন যখন আমরা যাচাই করছি এটা সম্ভাবনা কিনা, তখন আমরা যতগুলো মান সম্ভব সবগুলো নিয়ে কাজ করছি। আর যদি প্রশ্নে আংশিক অংশ নির্ণয় করতে বলে যে 2 আর 3 এই দুইটা আসার সম্ভাবনা কত, তাহলে তুমি ওই অনুযায়ী করবে যে পি অফ 2 থেকে শুরু করে 3 পর্যন্ত আসার সম্ভাবনা, এটা কি হবে সামেশন পি অফ এক্স হবে, সামেশনই হবে, সামেশন মানে তো যোগফল, মানে মোট সম্ভাবনা, যেটা হবে x সমান 2 থেকে 3 পর্যন্ত। আশা করি বোঝা গিয়েছে। যদি এটুকু বুঝে যাও তাহলে আমরা দেখি আমি কোনো প্রশ্ন পাই কিনা। এমন প্রশ্ন যদি পেয়ে যাই তাহলে আমি আরো কিছু প্রশ্ন সলভ করিয়ে ভিডিওটা শেষ করি। মোটামুটি সহজ ছিল ভিডিওটা, আমি কিন্তু একই কথা অনেকবার বলেছি, তো যাতে মনে গেঁথে যায়, তো আশা করি গেঁথে গিয়েছে। তো দেখো আমি কিছু প্রশ্ন দেখাই। দেখো এখানে একটা প্রশ্ন আছে বইতে একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে কোন একটা ফাংশন দিয়ে দিয়েছে, সমান কি দিয়েছে, এটা এফ অফ এক্স সমান দিয়েছে 1/30 3 প্লাস 2x, বা এক্স এর মানও দিয়ে দিয়েছে কত এক্স এর মান দিয়েছে 2 থেকে 5 পর্যন্ত। এখন এফ অফ এক্স দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অবিচ্ছিন্ন মান। তারপরে প্রশ্ন কি করেছে, 1 নম্বর প্রশ্ন করা হয়েছে যে সম্ভাবনা ঘনত্ব ফাংশন কিনা, সম্ভাবনা ঘনত্ব ফাংশন কিনা, এটা একটা প্রশ্ন। আর ওই প্রশ্নের পরের লাইনে বলা হয়েছে যে এফ অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা নির্ণয় করো। তো 1 নম্বর অংশটা আমরা পারবো না। 1 নম্বর অংশ এই যে সম্ভাবনা ঘনত্ব ফাংশন কিনা কেমনে করব, আমরা এই ফাংশনটার ইন্টিগ্রেশন করে দেখবো এটা 1 হয় কিনা। তো দ্রুত করে ফেলি, চলো ইন্টিগ্রেশন 1/30 এফ অফ এক্স লিখবা, তারপরে 1/30 লিখবা, আমি একবারে লিখছি 1/30 3 প্লাস 2x dx, কত থেকে কত, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, মানে একদম সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ পর্যন্ত, মানে সব নিতে হবে 2 থেকে 5 পর্যন্ত। তাহলে কি হয় বলো তো, 1/30 হয়
ইন্টিগ্রেশন করবা, করে নিয়ে দেখবা এটা হবে 3x প্লাস 2x² 2, মানে এটা হবে শুধু x²। এটা হবে 2 থেকে 5 পর্যন্ত। আমি আর বেশি টাইম ওয়েস্ট করাচ্ছি না এটার জন্য। তাহলে এটা কি হবে 1/30 সমান চিহ্ন দিয়ে লিখি 1/30 3x প্লাস x², মানে আমি এবার লিখতে পারি 3 গুণ 5 প্লাস 5 এর স্কোয়ার, তারপর মাইনাস দিয়ে মাইনাস 3 গুণ 2, ব্র্যাকেটে এখানে একটা প্লাস আসবে না, কিন্তু মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে না, একবার 2² এমন হবে না। তাহলে এটা হবে 1/30 3 পাশে 15 যোগ 25 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস কত হয় 4, তাহলে কত হয় 15 আর 25 হয় হচ্ছে 40, 40 থেকে 10 বাদ মানে 30, আর সেই 30 আবার ভাগ মানে 1 হয়, মানে সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে। ঠিক আছে, বুঝলাম। এবার 2 নম্বর প্রশ্নটা করব। এই যে 2 নম্বর প্রশ্ন, এটা কি হবে f of x greater than or equal to নির্ণয় করো। তাহলে কি করবো বলো তো, x এর মান মোট কত থেকে কত হওয়া সম্ভব, 2 থেকে 5 পর্যন্ত না? তাহলে এখানে কি বলেছে আসলে, আচ্ছা 2 না 4, 2 যদি করি তাহলে তো 2 থেকে 5 সবই তো করা লাগছে। 4 এর উপরের মানগুলো নিয়ে করতে বলেছে, মানে 4 থেকে শুরু করতে বলেছে। এই যেমন যদি 2 থেকে করি তাহলে তো 2 থেকে 2 উপর পর্যন্ত তো সবই আমার করা হয়ে গেল, তাই না? তো সব করে তো 1 হবে, সেটা তো আমরা জানি। তো এই যে যদি আমি 2 দিয়ে করতাম তাহলে তো সেই একই জিনিস হতো, 2 থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যন্ত, মানে 2 থেকে শুরু করে তার চেয়ে বড় যত মান সম্ভব। আচ্ছা, তো আমরা সেটাই করলাম, সেটা করে আমরা 1 পাইছি। তো এবার বলেছে x গ্রেটার দেন ইকুয়াল 4, এটা নির্ণয় করে। এটা নির্ণয় করা যায় কথা, 4 থেকে শুরু করে 5 পর্যন্ত করে সে একই কথা না, কারণ সর্বোচ্চ তোমার 5। এখন বলেছে 4 থেকে শুরু করে তুমি যত দূর পর্যন্ত যেতে পারো, তুমি তো যেতে পারো সর্বোচ্চ 5 পর্যন্ত, এখন শুরু করতে বলেছে 4 পর্যন্ত, মানে তোমার ইন্ডিকেশন করতে হবে 4 থেকে 5। মানে আসলে এটা এমন বলেছে যে 4 থেকে শুরু 5 গিয়ে শেষ, এমন বলেছে, একটু উল্টো করে দিয়েছে বলে এমন, মানে 4 বা 4 এর বেশি যত মান সম্ভব সবকিছুর ইন্ডিকেশন করে ফেলো, এটা তোমার বলে দিয়েছে। তো চলো করে ফেলি। তাহলে কি হবে এফ অফ, তোমার বইয়ে পি অফ দেওয়া, পি অফ দিলেও একটু বুঝে নিবা, যে পি অফ দেওয়া উচিত না আসলে, পি অফ দিলেও বুঝে নিবা যে এটা আসলে এটা থেকে নির্ণয় করতে বলেছে, সে কারণে পি অফ দিলে একটু দিয়ে দিবা যে ওখানে পি পি ছিল, বইয়ে দেখবে পি আছে, ভুল করে দিয়েছে কি জানি না, কিন্তু পি দেওয়া উচিত না, কারণ এটা এফ অফ এক্স বোঝাচ্ছে, তো তাহলে এফ দিয়েই করতে হবে। তাহলে এফ অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 4, এটা বলতে যা বোঝাইছে সেটা মানেই হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ কি 4 থেকে শুরু করে 5 পর্যন্ত না, কোনো নির্দিষ্ট মান তো না, অনেক 4 থেকে 5 পর্যন্ত কোটি কোটি যত সম্ভাবনা আছে সবগুলোর যোগফল, তার মানে কি 4 থেকে 5 পর্যন্ত ইন্টিগ্রেশন করা লাগবে। এটা কত, ওই যে সে একই জিনিস 1/30 3 প্লাস 2x dx। এখন ইন্টিগ্রেশনে মান বসানোর আগ পর্যন্ত সব একই জিনিস, মানে আমি যে 1/3 1/30 দিয়ে আমি 3x প্লাস x² পাবো, এটা একই জিনিস, কারণ কি সূত্র দিয়ে সেম জিনিস আসার কথা। মান বসানোর পর আমাদের মানটা ভিন্ন আসবে, 4 থেকে 5 পর্যন্ত যদি মান বসাই 1/30, মান বসাও 3 গুণ 5 প্লাস 5² মাইনাস হবে না 3 গুণ 4, আবার একটা মাইনাসই চলে আসবে না, সেটা হচ্ছে 4²। কত হয় দেখো তো 1/30, এটা হবে 3 পাশে 15 যোগ 25 মাইনাস 12 মাইনাস 16 এমন আসবে না, 15 আর 25 হবে না হচ্ছে 40, 40-তে 28 বাদ মানে উপরে 12 আর নিচে 30 এমন আসবে না, 12/30 মানে হবে না হচ্ছে কত 4 0.4 আসবে না। দেখো এটাই আসা উচিত। এখন কি কারণে 1 থেকে ছোট আসলো, দেখো এটা কিন্তু 1 থেকে ছোট। 1 কখন আসবে, তুমি যখন সবগুলো নিয়ে কাজ করবা, প্রত্যেকটা নিয়ে কাজ করবা, তখন হবে 1, মানে একদম শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানের যদি তুমি সম্ভাবনা বের করো তখন আসবে সেটা 1। তুমি তা না করে আংশিক অংশ করেছো, মানে কি তুমি 4 থেকে শুরু করে 5 পর্যন্ত করেছো, 4 থেকে 5 আংশিক না এটা, তো আংশিক অংশ তো 1 থেকে অনেক ছোট আসারই কথা, মানে 1 থেকে ছোট 0.4 এসেছে, বুঝতে পারছো? তো আশা করি বোঝা গিয়েছে। তো এই ধরনের প্রশ্ন আসলে পারবো আমরা। তো যদি এবার তোমার এফ অফ এক্স না যদি বলতো পি অফ এক্স, আর যদি বলতো পি অফ এক্স গ্রেটার দেন 4 নির্ণয় করো, তাহলে কি করতে, সামেশন করতে x সমান 4 থেকে শুরু করে 5 পর্যন্ত, বোঝা যায়নি? তো এটাই হচ্ছে জিনিস যে আমরা এভাবে নির্ণয় করবো, এক্স গ্রেটার দেন 4 মানে বোঝায় 4 থেকে 5 পর্যন্ত লিমিটের মধ্যে যত মান আছে সবগুলোর যোগফলই তো বোঝাইছে, তাই না? তো সেই যোগফল বোঝানোর জন্যই তো আমরা ইন্টিগ্রেশন আনিছি, এমনি তো আর ইন্টিগ্রেশন আনিনি। তো কি কারণে আমরা কখন ইন্টিগ্রেশন করব, কখন সামেশন করব, আর যে ধরনের অঙ্ক সম্ভব, এখানে 1/30 না দিয়ে একটা কে দিয়ে দিতে পারতো, ঝামেলা করতে পারতো, বলতো যে এটা একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশনই, কে এর মান বের করো, তাও পারতে। তো এই ধরনের যে কোনো প্রশ্ন আমরা কিন্তু এবার পেরে যাব। তো আশা করি বোঝা গিয়েছে, ভিডিওটা আর বেশি লম্বা না করি, অলরেডি মনে হয় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে।
এই যে 1 ঘন্টা 20 মিনিট। তো এই ভিডিওটা এখানেই রাখছি। আমরা মোটামুটি অনেক কিছু কিন্তু শিখে ফেলেছি। আমরা এবার যদি এখানে একটু যাই, এই যে প্রথমবার যখন আমি ফাংশনগুলো বোঝালাম তখন কখন সামেশন ব্যবহার করবো, কখন ইন্টিগ্রেশন ব্যবহার করে এগুলো একটু বোঝানো লাগলো। পরেরগুলো আশা করি আরো ছোট হবে। তো মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটে আমরা কিন্তু এই জোড়াটা শেষ করে ফেলেছি, এই ফাংশনের জোড়াটা। তো এটা শেষ করলে পরেরগুলো খুব সহজে শেষ হয়ে যাবে। আর শেষের দুইটা একটু নতুন জিনিস শেখা লাগবে, ডাবল সামেশন, ডাবল ইন্টিগ্রেশন, সেগুলো আমরা দ্রুতই করে ফেলবো ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।